শামীম, তুই তুই এখনো বেঁচে আছিস? তোকে আমার লোকেরা এখনো মারতে পারেনি? কোথাও শুনেছিস নাকি রাস্তার কুত্তা কখনো জঙ্গলে সিংহকে শিকার করেছে? তুই এখানে প্রবেশ করেছিস তোর ইচ্ছাতে, কিন্তু এখান থেকে তোকে বের হতে হবে আমার ইচ্ছেতে। আমার এলাকায়, আমার সাম্রাজ্যে আমার হুকুম ছাড়া একটা পিঁপড়াও আমার প্রাসাদে প্রবেশ করতে পারে না। আকাশে যখন কালো মেঘ জমা হয় তখন মানুষগুলো বুঝে যায় ঝড়ো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ঝড়টা কোন দিক দিয়ে লণ্ডভণ্ড করে দিয়ে চলে যাবে সেটা কিন্তু কারো মাথায় থাকে না। তাই তোর এখানে আমি ঢুকেছি সূচ হয়ে, কিন্তু বের হব ফাল হয়ে। বেশ কিছু নর্তকী মেয়েদের নিয়ে ফাল্গুন হাওয়ায় গান লাগিয়ে রুমের মধ্যে রঙ্গলীলায় মেতেছিল পার্থ। নেশায় বুঁদ হয়ে গেছে, নেশা তাকে পাগল করে দিয়েছে। পার্থ বলে ওঠে, এই শালা, তোরা কোথায় আছিস? এই চার্জ না থাকা ব্যাটারিটাকে মেরে বালি চাপা দিয়ে দিবি। এমন সময় কথাটা শোনার পর ড্রয়িং রুমের ভেতর প্রবেশ করে প্রায় 30 থেকে 40 জন ছেলে। এটা দেখে শামীম মুচকি হাসি দেয় আর পার্থ বলে ওঠে, তো আজ কি শেষ? কথা বলার পর যখনই তার দলের ছেলেগুলো তাকে মারতে যাবে ঠিক সেই মুহূর্তে কথা থেকে যেন স্নাইপারের গরম বুলেট আসতে থাকে। চোখের সামনে এক এক করে পার্থের ছেলেপেলেগুলো মাটিতে পড়তে থাকে। এটা দেখে পার্থ অবাক হয়ে যায়। শামীম মুচকি হেসে বলে ওঠে, আমি শুধু মানুষ না রে, আমি মানুষরূপী একজন হিংস্র নরখাতক। কথাটা বলার পর পার্থ সাহেবকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে কোমর থেকে একটা চাপাতি বের করে গলার মাঝ বরাবর কোপ মারে। সাথে সাথে গলা থেকে মাথাটা সাদা ফ্লোরের উপরে পড়ে যায়। দেহটা ফ্লোরের উপরে লাফালাফি করতে থাকে। গোল গোল করে মাথাবিহীন কাটা গলাটা থেকে রক্ত বের হতে থাকে। শামীম সেখানে কোনো কথা না বলে চলে আসে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। রক্তাক্ত শরীর নিয়ে রাস্তা দিয়ে বাইকের উপর বসে যাচ্ছে। তার রাজ্যের সিংহাসনে রাস্তা দিয়ে যাওয়ার সময় হাজারো মানুষ তার রক্ত মাখা শরীরের দিকে তাকিয়ে আছে ভয়ঙ্কর দৃষ্টিতে। কারো কোনো কিছু বলার সাহস নেই, কারণ সবাই জানে সে জেলখানার ভেতর এক গেট দিয়ে প্রবেশ করে অন্য গেট দিয়ে বের হয়। সে কোনোভাবেই নিজের রাগটাকে কমাতে পারে না। নিজের আস্তানায় গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে খাটের উপর শরীরটা এলিয়ে দিয়েছে। এখন সবাই ভেতরে প্রবেশ করে সাকিব বলে ওঠে, শামীম, তুই পুরো সিংহের মতো কাজ করেছিস ওই জানোয়ারটাকে মেরে ফেলে। যাই হোক, সামনে নির্বাচন, আমাকে যে কোনো মূল্যে এমপি হতে হবে। এতে যদি কারো লাশ ফেলতে হয়, তোর যেন হাত না কাঁপে। কথাটা বলে চলে যায়। এদিকে নিজের ছেলের মৃত্যুতে বেশ শোকাহত প্ল্যান করতে থাকে কি করে প্রতিশোধ নেবে শামীমের কাছ থেকে। অন্যদিকে নুসরাত বলে ওঠে, মাইশা, আজকে ভার্সিটিতে যাব, তুই তাড়াতাড়ি ভার্সিটিতে চলে আসিস। ঠিক আছে, তুইও ভার্সিটিতে চলে আসিস। হ্যাঁ ঠিক আছে। আর হ্যাঁ, সবাইকে বলে দিস বাকি শাকচুন্নিগুলো যেন আজকে ভার্সিটিতে আসে। ওকে দোস্ত। কথাটা বলে কলটা কেটে দেয়। পরের দিন সকালে ভার্সিটি যাওয়ার জন্য বের হয়। সাথে সাথে মানুষগুলো যায় নিজস্ব কর্মস্থানে। অন্যদিক দিয়ে গাড়িতে করে ভার্সিটিতে যাচ্ছিল নুসরাত সহ তার বান্ধবীগুলো। এদিকে চায়ের দোকানে প্রতিদিনের মতো চায়ের দোকানে আড্ডা দিচ্ছে শামীম। এমন সময় শামীমের চোখ যায় রাস্তার একটা বৃদ্ধার দিকে। বৃদ্ধা মহিলাটি খুব কষ্ট করে রাস্তা পার হতে চায়, কিন্তু হাইওয়ের চলমান এই জনবহুল এলাকার বিশাল গাড়ির সারি এড়িয়ে ওপার থেকে এপারে আসতে পারে না। এটা দেখে শামীম চায়ের কাপটা রেখে খুব কষ্টে রাস্তা পার হয়ে ওপারে যায়। তারপর বৃদ্ধ মহিলাটির হাত ধরে রাস্তার এপাশে নিয়ে আসতে থাকে, কিন্তু তাদের সামনে দিয়ে সাই সাই করে রাস্তায় গাড়িগুলো যেতে থাকে। এটা থেকে শামীম তার নিজের কোমর থেকে বন্দুক বের করে পরপর আকাশের দিকে তাকিয়ে বেশ কয়েকটা গুলি করে। গুলির শব্দে জায়গায় গাড়িগুলো থেমে যায়। হঠাৎ গাড়িগুলো থেমে যাওয়াতে কি হয়েছে সেটা দেখার জন্য গাড়ি থেকে মাথা বের করে নুসরাত সামনে তাকাতেই তার চোখ যায় ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকা সেই ভয়ঙ্কর ডেঞ্জারাস ছেলেটি একটা মহিলাকে রাস্তা পার করে দিচ্ছে। এটা বেশ ভালো লেগেছে নুসরাতের মন কেড়ে নিয়েছে। মানুষজনগুলো ভয়ে তার সেই জায়গায় গাড়িগুলো দাঁড় করিয়ে রেখেছে। মহিলাটাকে রাস্তা পার করে দেওয়ার পর শামীম হাতের ইশারা দেওয়ার সাথে সাথে আবার রাস্তার গাড়িগুলো চলাচল শুরু করে। এটা দেখে মাইশা বলে ওঠে, কি বলিস দোস্ত? ছেলেটার পাওয়ার আছে মানতে হবে। তার এক ইশারায় রাস্তার সব গাড়ি থেমে গেছে। আমি শুনেছি এই ছেলেটা শুধু ছেলে না, বরং ডেঞ্জারাস একটা মাল। ওর কথা আর বলিস না প্রকাশ, সে মন্ত্রীর ছেলে ওসমানকে মেরে ফেলেছে ভার্সিটিতে জবাই করে, তাও আবার পুলিশের সামনে। কিন্তু পুলিশ কিছুই করতে পারেনি। দেখ দেখ, ঘুরে বেড়াচ্ছে একদম।
এরই নাম পাওয়ার? হুম। তবে এটা কি জানিস, ছেলেটা তোকে ভালোবাসে। তাতে আমার কি? সত্যি দোস্ত, ওই ছেলের চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি। হ্যাঁ, তোকে বলেছে সে আমায় ভালোবাসে। তুই মিলিয়ে নিস আমার কথা। পরে কথা হবে, এখন চল আমার সাথে। কথা বলতে বলতে ভার্সিটিতে যেতে থাকে। ভার্সিটির ভেতর প্রবেশ করে ড্রাইভার গাড়ি পার্কিং করে তার প্রতিদিনের মতো তাদের আড্ডাখানায় চলে যায়। মনোযোগ দিয়ে আড্ডা দিচ্ছে নুসরাত সহ তার সকল বান্ধবী। এমন সময় সেখানে একটা ছেলে হিরোদের স্টাইলে এন্ট্রি নিয়ে বলে ওঠে, হ্যালো, আমি রিপন। তুমি নিশ্চয় নুসরাত, তুমি মাইশা, তুমি সাদিয়া, তুমি রাজিয়া, তুমি কিয়া, তুমি শ্রাবণী, তুমি হচ্ছ মাহমুদা। কি তাই তো ঠিক বলেছি না? ছেলেটার কথা শুনে আবারও সবাই মিলে চমকে যায়। নুসরাত বলে ওঠে, হ্যাঁ, তাতে কি হয়েছে? না, ঠিক তেমন কিছু না, আমি তোমাদের বন্ধু হতে চাই। তোমার মতলবটা কি ভাই, একটু বলবে? না, ঠিক তেমন কিছু না আসলে। এই কথা বলে ছেলেটা তার পেছন থেকে একটা হাত বের করে বেশ কিছু গোলাপের ফুল এগিয়ে দেয় নুসরাতের দিকে আর হাঁটু বাস করে চোখ বন্ধ করে বলে ওঠে, আই লাভ ইউ নুসরাত, আমি তোমাকে প্রথম থেকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসা কি সেটা আমি জানি না, তোমাকে দেখার পর আমার কেমন যেন এক অনুভূতি সৃষ্টি করে, তাই আমি আমার মনের কথা তোমাকে জানালাম। আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমায় ভালোবাসা সারা দিয়ে আমার পথ চলার সঙ্গী হবে? দেখো, আমার বাবা এই শহরের সবচেয়ে প্রভাবশালী ও কোটিপতি, তোমার কোনো কিছুরই অভাব হবে না, তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করব আমি। ছেলেটা নিজের মতো করে বলতে থাকে। সেটা দেখে কেউ একজন ফোন বের করে কোনো এক ব্যক্তিকে বলে ওঠে। কথাটা শুনে হাত থেকে চায়ের কাপটা পড়ে যায় আর ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুই সেখানে থাক, আমি আসছি। বলে কলটা কেটে দেয়। তারপর সেখান থেকে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। চলুন আমরা একটু ঘুরে আসি বর্তমান থেকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে শামীম। শামীম তার সিএনজিতে যাত্রী তুলছিল। এমন সময় তার গাড়িতে দুজন যাত্রী উঠে। সেই যাত্রীগুলো ছিল তার খুব পরিচিত। শামীম সিএনজি চালাতে থাকে। এমন সময় তার গাড়ির যাত্রী বলে ওঠে, মেজাজটা কেন খারাপ লাগবে না বল? রাস্তায় গাড়িটা এভাবে নষ্ট হয়ে পড়ে রইল, এদিকে আবার ভালো লাগছে কেননা সুমনকে খুব নৃশংসভাবে কেউ মেরেছে। হ্যাঁ, খবরটা আমি দেখলাম। একজন হয়তো সাকিব ভাই এবং মন্ত্রী এজাজুল হক আমাদের ডেকেছে। হতে পারে ভাই। শুনেছি আজকে পদ্মা সেতুর উপর দিয়ে 2 ট্রাক অস্ত্র ঢুকবে। এগুলো রিসিভ করতে আমাদের সকলকে যেতে হবে। তোর কি মনে হয় ভিক্টর ফিরে আসতে পারে? ভাই, তোর দোহাই লাগে, এমন কথা বলিস না। তার নামটা শুনলে শরীরের লোমগুলো খাড়া হয়ে ওঠে। যা বলেছিস। এমন সময় আশিক আরও কিছু বলতে যাবে তখনই সিএনজি থেমে যায় আর ড্রাইভার বলে ওঠে। স্যার, আপনাদের ঠিকানায় চলে এসেছি। তারপর তারা ভাড়া না দিয়ে অফিসের ভেতর চলে যাচ্ছিল। এটা দেখে ড্রাইভার বলে ওঠে, ভাই, আমার ভাড়াটা দিয়ে যান। তুই কাদের কাছে ভাড়া চাস তুই জানিস? মেরে এখানে পুঁতে রেখে দেব। জীবন বেড়াতে চাইলে এখান থেকে চলে যা। ড্রাইভার আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে। এরপর নিজের আস্তানায় চলে যায়। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হতেই শুরু করেছে। অন্যদিকে অফিসের ভেতরে গিয়ে এখনও মিটিং চলছে। সেখানে আন্তাজুল হক বলে ওঠে, শহরটা পুরো পঙ্গু হয়ে গেছে, আমাদের উপরে কথা বলার মতো কেউ নেই। তবে কোনো এক ভয়ঙ্কর মাফিয়ার আগমন হয়েছে শহরে, তাই তোমাদের এখানে ডেকে নিয়ে আসার কারণ সকলকে সাবধান এবং সতর্কতার সাথে কাজ করতে হবে। আকাশ, তোমার কাজের খবর কি? হ্যাঁ ভাই, আমি পল্লীগুলো ভালোভাবে চালাচ্ছি। দৈনিক কয়েক লাখ টাকা ইনকাম হয়। কয়েকটা মালকে আবার বিদেশে পাচার করতে হবে। সেখান থেকে কল এসেছিল, যেগুলো ভালো তাদেরকে পাচার করে দিতে হবে আজকে রাতে। তাহলে মন্ত্রী সাহেব, আমি বলি কি, আজকে রাতে যখন মালগুলো আমরা রিসিভ করব, তখন এগুলোকে শহরের বাইরে বের করে দিব, যাতে কেউ হামলা করতে না পারে। হামলা তো দূরের কথা, আমাদের গাড়ি ছুঁয়ে দেখার মতো কোনো পুলিশ এখনো এই পোস্টে জন্মায়নি। আমি কল করে দিব, পুরো রাস্তা ফাঁকা থাকবে, সুন্দর করে শহর থেকে বের করে দিবে, মালগুলোকে ভালোভাবে রিসিভ করবে। আর সবাই সাবধানে থাকবে, প্রয়োজনে গা ঢাকা দেবে, সকলকে সাবধান করে দেবে। আমরা নতুন একটা মাফিয়ার জন্ম নিয়েছি এই শহরে। সুমনকে খুব নৃশংসভাবে মেরেছে এবং নকশ রেখে দিয়েছে ভিক্টরের। ভিক্টর তো অনেক আগেই মরেছে,
কিন্তু আতঙ্ক ছড়ানোর জন্য কেউ ভিক্টরের নাম বিক্রি করে আমাদের মাথায় ডাব ভেঙে খাচ্ছে। ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে, কোনো টেনশন নেই। কথাটা বলে কাজ করতে থাকে। তারপর কম্পিউটারে কয়েকটা জায়গার পজিশন দেখিয়ে দেয় তাদেরকে। এরপর সবাই যে যার মতো করে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে গভীর রাত হয়। বস্তি থেকে বের হয় বেশ কিছু ছেলে। সাধারণভাবে রাস্তা দিয়ে হেঁটে গলি দিয়ে আবার গভীর জঙ্গলে ঢুকে যায়। এরপর সেখান থেকে বের হয়ে আসে কালো মুখে এক ভয়ঙ্কর মানুষের আকৃতি। রূপ বদলে এক হিংস্র হায়না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে রোলস রয়্যাল একটা গাড়ি এসে থামে। কোনো কথা ছাড়াই অজানা আগন্তুকটা অন্ধকারে সেই গাড়ির ভেতর প্রবেশ করে। গাড়িগুলো যাচ্ছে তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে দেখতে তাদের গন্তব্যে এসে পৌঁছে যায় অন্য দিক থেকে। পদ্মা সেতু দিয়ে বড় বড় বেশ কয়েকটা ট্রাক প্রবেশ করছে। ট্রাকগুলোর সামনে এবং পেছনে বেশ কয়েকটা কালো গাড়ি। গাড়িগুলো যখন পদ্মা সেতু দিয়ে যেতে শুরু করেছে তখন হঠাৎ করে এক এক করে পদ্মা সেতুর লাইটগুলো বন্ধ হয়ে যায়। পুরো পদ্মা সেতু অন্ধকারে ছেয়ে যায়। হঠাৎ করে এমন হওয়াতে বেশ খানিকটা চমকে যায় মানুষজন। যারা পদ্মা সেতুতে উঠতে যাচ্ছিল তারা ভয়ে গাড়িগুলো থামিয়ে দেয়। চলাচল বন্ধ হয়ে যায়, কিন্তু পদ্মা সেতুর উপরে যে গাড়িগুলো ছিল তারা চলতে থাকে। অন্ধকারে তেমন কিছু একটা দেখা যায় না, কিন্তু আকাশে হালকা তারা আর চাঁদ তাদের সৌন্দর্য দিয়ে যতটুকু আলো পৃথিবীতে প্রতিফলন করতে পেরেছে ঠিক ততগুলো আলো দিয়ে গাড়িগুলো যেতে থাকে। গাড়ির হেডলাইট আলো সবাই জ্বালিয়ে দিয়ে ভয়ে ভয়ে পদ্মা সেতু দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যেতে থাকে। পদ্মা সেতুতে কোনো গাড়ি যাতে না উঠতে পারে সেজন্য পরপর কয়েক ট্রাক পদ্মা সেতুর সামনে বালু ফেলে দেয়। পদ্মা সেতুর দুপাশে বালুর ট্রাক ফেলে দেয়। না এপার থেকে ওপারে, না ওপার থেকে এপারে কেউ যেতে পারছে। এরকম দৃশ্য দেখে গাড়ির ভেতরে থাকা কলিম সাহেব বলে ওঠে, কিরে ভাই, কি হলো? হঠাৎ করে এই পদ্মা সেতুর এটা আবার ভেঙে যাবে না তো? না, বসের অর্ডার আছে, গাড়িগুলো থামানো যাবে না, গাড়িগুলো চলতে থাকুক, থামলেই বিপদ। তাদের কথোপকথনের মাঝখানে হঠাৎ করে পদ্মা সেতুর দুপাশে বড় বড় পিলারের বাতিগুলো জ্বলে ওঠে। আচমকা এমন হওয়াতে সবাই চমকে যায়। ড্রাইভারগুলো গাড়িগুলো ব্রেক করে ফেলে, আবার বন্ধ হয়ে যায়। সবার মধ্যে ভয়ের এক ভয়ঙ্কর অনুভূতি সৃষ্টি হয়। এটা দেখে গাড়ির সামনে থাকা আশিক এবং আকাশ বলে ওঠে, কিরে ভাই, কি হচ্ছে এটা? সেটাই তো কথা, কেন জানি না, আমার মনে হচ্ছে কোনো বিপদের ঘ্রাণ আমার নাকে আসছে। এমন সময় সে কিছু বলতে যাবে তার আগেই তার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় গাড়ির 2 ট্রাক ড্রাইভার ফোন করেছে। স্যার, এটা কি হচ্ছে বুঝতে পারছি না, ভয় করছে। গাড়িগুলো থামিয়ে দিব নাকি গাড়িগুলো চলতে থাকবো? না না, তোমরা কোনোভাবেই গাড়ি থামাবে না, গাড়ি চলতে থাকো। ওকে ভাই। কথাটা বলে কলটা কেটে দেয়। গাড়িগুলো আবার যাত্রা শুরু করে। ঠিক তখনই একবার বাতিগুলো জ্বলতে শুরু করে, আবার মুহূর্তের মধ্যেই নিভে যায়। ঠিক যেমন বিয়েবাড়িতে বা কোনো অনুষ্ঠানে মরিচ বাতি দিয়ে পরিবেশটা চকচকে করে জ্বলে, আবার নিভে জ্বলে, আবার নিভে, ঠিক তেমন করতে থাকে। পরিবেশটা কেমন যেন ভুতুড়ে কাণ্ড হয়ে উঠেছে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে বিকট আওয়াজে একটা শব্দ দূষণ হয়। শব্দ দূষণের সাথে সাথে আগুনের লেলিহান যেন পদ্মা সেতুর মাঝখানে রঙিন করে তোলে। লাল রঙের আবরণে ঢেকে যায় সমুদ্রের চতুর্পাশে। পাশ ছিটকে পড়ে পানিতে কোনো এক যান্ত্রিক যন্ত্র। ভয়ে গাড়িগুলো থেমে যায় সেখানে। সবার কলিজা কেঁপে ওঠে। এটা দেখে বিকট আওয়াজে কেউ একজন হাসি দিয়ে বলে ওঠে, ওয়েলকাম ওয়েলকাম টু ভিক্টর সিটি, তোমাদেরকে স্বাগতম আমার এই ভিক্টর সাম্রাজ্যে। হা 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 হা। এদিকে বম ব্লাস্টের মতো বিকট আওয়াজ, অন্যদিকে ভিক্টরের সেই ভয়ঙ্কর হাসি কলিজায় বারবার আঘাত করছে উপস্থিত থাকা সকলের। মাঝ পদ্মা সেতুর মাঝখানে উপরে খোলা আকাশ, যেখানে দিয়ে পালাতে পারবে না কেউ। পেছনে ভয়ঙ্কর বিকট আওয়াজে ব্লাস্ট হয়েছে তাদের গাড়ি। সামনে ভিক্টরের গলা থেকে ভেসে আসা ভয়ঙ্কর হাসি, মাঝখানে পদ্মা সেতুর মাঝে হাবুডুবু খাচ্ছে তারা সকলে। হঠাৎ করে জায়গাটা সাদা ধোঁয়ায় ছেয়ে যায়। গাড়ির ভেতর থেকে সবাই বের হয়ে আসে। গাড়ির সামনে সবার হাতে দেশীয় অস্ত্র। গাড়ির ভেতর থেকে সামনে বের হয়ে আসে আশিক, আকাশ, জসিম, করিম। সাদা ধোঁয়ার মাঝখানে হঠাৎ করে গাড়ির হেডলাইট জ্বলে ওঠে। লাল রঙের একজন মুখোশধারীর মুখ ভেসে ওঠে। কালো পোশাকে, শরীর থেকে কাপড়ে ঢেকে রাখা পোশাকে লেখা ভিক্টর। আমি মিন্টু, আমাকে গল্প লিখতে উৎসাহিত করুন।
আমাদের সাপোর্ট করুন। আমার লেখা নতুন নতুন গল্প উপহার দেব। আগে আমি আমার চ্যানেলে রাইটিং করতাম, কিন্তু আপনাদের সাপোর্ট না পাওয়ায় মাঝখানে রাইটিং ছেড়ে দিয়েছিলাম। আবার রাইটিং শুরু করেছি। যদি ফুল সাপোর্ট দেন তাহলে আমার লেখা ফুল হিট অ্যাকশন নিয়ে আসবো আপনাদের কাছে, কথা দিলাম। তবে সত্যি আমার এই গল্পটাকে 1 মাসের ভেতর 100কে নিয়ে যাইতে হবে। অন্যদিক থেকে সবার মনে আতঙ্ক, সবার হাতে দেশীয় অস্ত্র থাকলেও ভেতরে ভয় কাজ করছে এবং ভিক্টরকে নিজের চোখের সামনে ধোয়ার মাঝখানে দেখে সবার কলিজার পানি শুকিয়ে গেছে। এটা দেখে মনের মধ্যে ভয়ের এক আতঙ্ক বিরাজ করছে। আশিক, আকাশ, জসিম, কলিমের আকাশ বলে ওঠে, ভাই তুমি বেঁচে আছো? উপর থেকে নির্দেশ না আসা পর্যন্ত এই ভিক্টরকে মারতে পারবে না কেউ। আমার টিকিট এখনো কাটা হয়নি, তার আগে তোরা আমাকে পাঠাতে চেয়েছিস ওপারে, কিন্তু টিকিট ছাড়া আমি তো যেতে পারি না ওপারে। তাই তো আবার আমাকে চলে আসতে হলো তোদের মাঝে। তবে তোদের টিকিট আমি ঠিকই কেটেছি, শুধু এখন তোদেরকে পাঠাবো ওপারে। কথাটা বলে 1 পা 2 পা করে সামনে এগিয়ে যায়। এখনো ধোয়া উড়ছে মাঝ সমুদ্রের পদ্মা সেতুর মাঝে। কি হচ্ছে কেউ বুঝতে পারছে না, এপার ও ওপারের মানুষ। ভাই, তুমি তো বাঁচতে পারবে না, মৃত্যুর হাত থেকে ফিরে এসেছো। কিন্তু এখন তো তোমাকে মরতে হবে, কারণ আমাদের পেছনে দেখেছো কতজন। কথাটা শুনে হেসে ওঠে ভিক্টর। রাস্তায় অনেক কুত্তা দেখা যায়, তবে ঘেউ ঘেউ করলেই সে সিংহ হয়ে যায় না। তার জন্য একা চলতে হয়, তবেই তাকে সিংহের মতো দেখা যায়। কথাটা বলে একটা সিগারেট জ্বালিয়ে টানতে থাকে। এরপর সামনে থাকা কোনো কিছুর উপর থেকে একটা কালো কাপড় সরিয়ে দেয়। বেরিয়ে আসে একটা মেশিন গান। এটা দেখে সবার হুঁশ উড়ে গেছে, ভয়ে কলিজার পানি শুকিয়ে গেছে। বুকের মধ্যে সকলের 1 চিনচির অজানা ব্যথা শুরু হয়েছে। সবার চোখগুলো বড় বড় হয়ে গেছে, সবাই পেছাতে থাকে। ভিক্টর সেই মেশিন গানটা নিয়ে সামনে এগোতে থাকে, কেননা মেশিন গানটাতে চাকা সিস্টেম করা আছে। শামীম সামনে এগিয়ে যায়, সকলে পিছিয়ে যায়। শামীম মেশিন গানটা চালু করে, গুলি ছুড়তে থাকে। শিলা বৃষ্টির মতো মেশিন গান থেকে বের হতে থাকে বুলেট। মুহূর্তের মধ্যেই জায়গাটা বালুদের গন্ধে আর রক্তের স্রোতে ভেসে যায়। পদ্মা সেতু বয়ে মাঝ সমুদ্রের পানি লাল রক্তে রঙিন হয়ে ওঠে। মাঝ সমুদ্রের পদ্মা সেতুর উপর থেকে মানুষের চিৎকার আর আর্তনাদ ও গুলির শব্দে ব্রিজের 2 প্রান্তের মানুষ আতঙ্কে পড়ে যায়। কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সবাইকে মেরে ফেলে বেঁচে আছে শুধু 3 জন মানুষ। বাকি সবাই গুলির আঘাতেই ক্ষতবিক্ষত। 3 জন গাড়ির নিচে এখনো শুয়ে রয়েছে। তাদের মধ্যে রয়েছে কলিম, আশিক, আকাশ। ভিক্টর মুস্কি হাসে। এরপর মেশিন গানটা রেখে ট্রাকের নিচ থেকে কলিমের পা দুটো টেনে নিয়ে যেতে থাকে সেতুর মাঝে। কলিমকে টেনে নিয়ে যাওয়াতে বুকের চামড়াগুলো রোডের আঘাতে ছিঁড়ে আসতে থাকে। এরপর তাকে বেঁধে ফেলে ল্যাম্পপোস্টের পিলারে। কলিম বলে ওঠে, আমাকে ছেড়ে দে ভাই, আমি তো কোনো কিছু জানি না, আমি শুধু গোলামের হুকুমদারি করি। শামীম কোনো কথা শোনে না। আশিক, আকাশ সবটা দেখতে থাকে। গাড়ির ভেতর থেকে টানতে টানতে আবারও বের করে নিয়ে আসে আশিককে। তাকেও ল্যাম্পপোস্টের ঝুলিয়ে দেয়, একইভাবে নিয়ে আসে আকাশকে। এরপর তাদের চোখের সামনে একটা ধারালো ছুরি বের করে তারপর শরীরে থাকা সমস্ত পোশাক কেটে ফেলে, খুলে দেয়। এটা দেখে মুস্কি হাসি দেয়। ছেলেটা পুরো সাইকো বললে ভুল হবে, পুরো পাগল। পাগলটাকে তার যখন যা ইচ্ছে হয় তখন সে তাই করে, বলে ওঠে সে। তোরা জানিস আমার সাথে বেইমানির ফল কতটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু তারপরও তোরা ঠিক একই কাজটা করলি, এখন তো সাজা পেতে হবে। কথাটা বলে গাড়ির ভেতর থেকে একটা কড়াই একটি গ্যাস সিলিন্ডার নিয়ে আসে। তারপর গ্যাস সিলিন্ডার অন করে দিয়ে তার উপর কড়াই বসিয়ে দেয়। এরপর সেখানে তেল ঢেলে দেয়। তেলটা গরম হতে থাকে, টকবক টকবক করতে থাকে ফুটন্ত লাল আকৃতির তরল করে। এরপর সেখানে একটা গরম বাউচি রাখা হয়, সাথে সাথে বাউচিটা গরম হয়ে ওঠে। তারা 3 জন এই দৃশ্যটা দেখতে থাকে। এরপর শামীম সেই বাউচিটা গরম তেল থেকে উঠিয়ে কিছুটা গরম তেল সেই 3 জনের পুরুষাঙ্গের মাঝে ঢেলে দেয়। সাথে সাথে 3 জনের চিৎকার দিয়ে ওঠে। তাদের 3 জনের চিৎকারে পুরো সেতু কেঁপে ওঠে, ছটফট করতে থাকে বাঁচার জন্য। এরপর গরম বাউচিটা চেপে ধরে তাদের লজ্জা স্থানে। চিৎকার আর কান্না করতে থাকে 3 জনে। কান্না করতে করতে কলিম বলে ওঠে, ভাই তোর পায়ে পড়ি প্লিজ, তুই ছেড়ে দে আমাকে, আমি কিছু জানতাম না, আমি তো শুধু কাজ করি।
ভিক্টরকে চিনে না এমন কোনো বান্দা এখন এই পৃথিবীতে বাকি নেই। ভিক্টরকে না চিনলেও ভিক্টরের ভয়ঙ্কর শাস্তির কথা জানে। কথাটা বলে মুস্কি একটা হাসি দেয়। যে জায়গায় গরম তেল ফেলে দিয়েছে এবং বাউজি গিয়ে দিয়ে ছ্যাঁকা দিয়েছে সেই জায়গাটায় বড় বড় ফুসকা হয়ে গেছে। এরপর গরম তেল বাউজি আরেকটু গরম করে নিয়ে তাদের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দিতে থাকে। যেখানে দিচ্ছে সেখানে পটপট শব্দে ফুসকা পড়ে যাচ্ছে, যাতে এই আর্তনাদ আরও বেশি করে আকার ধারণ করে। তাই সেই জায়গায়, সেই ফুসকা পড়া জায়গায় আরও লবণ ঢেলে দেয়। ভাই, আমাদের ছেড়ে দাও, না হলে একবারে মেরে ফেলো। আমরা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলাম নিজের স্বার্থের জন্য। বিশ্বাসঘাতকতা করার জন্য তো এখন শাস্তি পেতে হবে, আর আমি সেটাই দিচ্ছি তো ওদের। তোমার সাথে থেকে আমরা কিছুই পাইনি ভাই, এখন আমরা সব পেয়েছি। তুমি কেন ফিরে এলে? তোমাকে ছাড়া তো আমরা ভালোই ছিলাম। কি বলিস তোরা? তোরা সুখে আছিস, তোদের সুখের ভাগ নিতে হবে না? আমার দুঃখের সময় তোদের আমি আমার কাছে কখনো নিয়ে আসিনি, কিন্তু আমার সুখের সময় তোদেরকে সব সময় রেখেছিলাম। তাই আমি ভাবলাম এখন তোদের যেহেতু সুখের সময় চলছে, তাই আমিও সাথে চলে আসি। কথাটা বলে তাদের তিনজনের কানে গরম তেল ঢেলে দেয়। দাউ দাউ করে ধোঁয়া বের হতে থাকে তাদের কানের ভেতর থেকে। শরীরের 70% পুড়ে গেছে। পুড়ে যাওয়ার জায়গাগুলোতে আবার লবণ ছিটিয়ে দিয়েছে। সেই সাথে পেঁয়াজের রস তাদের চোখে ঢেলে দেয় আর বলে ওঠে শামীম, তোদের টিকিট কাটা হয়েছে ওপারে যাওয়ার জন্য, তোদের ট্রেন চলে এসেছে, তাই তোদের এখন জার্নি শুরু হবে। তোদের জার্নিটা শুভ হোক, বাই বাই। কথাটা বলে আগন্তুকটা তাদের নাকের ভেতর তুলো ঢুকিয়ে দেয়। তুলো দিয়ে পুরো নাক বন্ধ করে দেয়। এরপর কানে তুলো ঢুকিয়ে দেয়। তবে তুলো ঢুকিয়ে দেওয়ার আগে তাদের মুখে, কানে, নাকে আবারও গরম তেল ঢেলে দেয়। তারা উল্টো হয়ে শুধু ছটফট করতে থাকে। মৃত্যুর মুখে ঢলে পড়ে যাতে অক্সিজেন নিতে না পারে, অর্থাৎ শ্বাস নিতে না পারে। সেজন্য তাদের তিনজনের শ্বাস নেওয়ার রাস্তাগুলো বন্ধ করে দেয় তুলো দিয়ে। শ্বাস না নিতে পেরে ছটফট করতে করতে তাদের মৃত্যুর যাত্রা শুরু হয়েছে। আগন্তুকটা সেখান থেকে বেশ খানিকটা দূরে আসে। আকাশে একটা হেলিকপ্টার উড়তে দেখা যায়। হেলিকপ্টার থেকে একটা রশি ফেলা হয়। সেই রশি ধরে আগন্তুকটা হেলিকপ্টার করে উড়াল দেয় তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে প্রশাসন খবর পাওয়ার সাথে সাথে রাস্তা থেকে বালু সরানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আসে। রাস্তা পরিষ্কার করে তারা সেখানে যেতে থাকে। সেখানে গিয়ে তো তারা হতবাক হয়ে আছে, কেননা শত শত লাশ এবং প্রায় 40 থেকে 50 জন মেয়ে উদ্ধার এবং অস্ত্রগুলো জ্বালিয়ে দিয়েছে আগন্তুকটা। এসব কিছু দেখে প্রশাসন হতবাক হয়েছে। মেয়েগুলোকে সুন্দর করে রেস্কিউ করে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন এবং এটার সুস্থ তদন্ত করার জন্য একটা নতুন কমিটি তৈরি করা হয়েছে। এখানে ইন্সপেক্টর সৈকত উপস্থিত আছে। সাংবাদিক এসে বলে ওঠে, শহরে কয়েকদিনের পরিস্থিতিতে আতঙ্কে পড়ে গেছে। পদ্মা সেতুর উপরে পাওয়া গেছে অসংখ্য লাশ, সাথে উদ্ধার করা হয়েছে বেশ কিছু মেয়েকে, যা থেকে বিদেশে পাচার করা হয়েছিল। এর সাথে একটা অস্ত্র এবং বেশ কিছু দামি বিদেশি অস্ত্রসহ একটা ট্রাকে আগুন জ্বালিয়ে দিয়েছে। কে এই কাজটা করেছে তা বোঝার জন্য প্রশাসন একটা কমিটি গঠন করেছে। সামনে দেখা যাবে আরও কি হচ্ছে। আগন্তুকটা চলে যায় তার গন্তব্যে। প্রতিশোধ হিংস্র হয়ে ওঠে। খবরটা পৌঁছে যায় চতুর্পাশে। আতঙ্কে পড়ে যায় শত্রুগুলো। এদিকে মন্ত্রীসহ সবাই মিলে ভয়ে এক জায়গায় বসে আছে। প্যান্ট প্রোগ্রাম কোথা থাকে নিজের মতো করে। অন্যদিকে চলুন আবারও অতীত থেকে একটু ঘুরে আসি। আপনাদের নিশ্চয় মনে আছে কলটা কেটে দেওয়ার পর শামীম সেখান থেকে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। চলুন তারপর কি হলো শুনে আসি। ভার্সিটিতে যেতে থাকে শামীম সহ তার দলের ছেলেপেলেগুলো। অন্যদিকে ছেলেটা চোখ বন্ধ করে প্রপোজ করতে থাকে নিজের মনের মতো করে। কবিতার শায়রি মিলিয়ে বলতে থাকে ছেলেটি। সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে, কেউ কোনো কিছু বলছে না। বেশ অনেকক্ষণ হয়েছে ছেলেটা হাঁটু ভাঁজ করে ভার্সিটির মাঠে বসে আছে। এবার সে মিটমিট করে চোখ খুলে আর বলে ওঠে, কি হলো, কোনো কথা বলছো না যে? কথাটা বলে সামনে চোখ মেলে তো অবাক হয়ে যায়, কেননা তার সামনে এক বিশাল আকৃতির মানব দেহ সামনে দাঁড়িয়ে আছে। দেখতেই বেশ খানিকটা চমকে যায়। রিপন নামের ছেলেটা আমতা আমতা করে বলে ওঠে, আরে মশাই, আপনি আবার কে? কোথা থেকে উড়ে এসে সামনে এসে পড়লেন বলেন তো? আমি উড়ে আসিনি, তবে তুমি হেঁটে এসেছে আমাদের সম্পদের এদিকে
হাত বাড়িয়েছো। ফুলটা দেখতে ভালো, তবে এই ফুলটা তোমার হাতে শোভা পায় না। এটা গাছেই সৌন্দর্য দেখায়। মানে কি? তুমি যাকে প্রপোজ করছো সে আমার হবু স্ত্রী, তাই তার থেকে তুমি দূরে থাকো, আর প্রপোজ করার কথা স্বপ্নেও ভেবো না। এই কথা শুনে নুসরাত, মাইশা, শ্রাবণী, কেয়া, মাহমুদা সকলে হা হয়ে তাকিয়ে আছে। তারা বুঝতেই পারে না তাদের এঙ্গেজমেন্ট কবে হলো, যে এই ছেলে নুসরাতকে তার হবু বউ বলে পরিচয় দিয়েছে। পেছন থেকে এই কথা শুনে নুসরাত এগিয়ে এসে বলে ওঠে, এই যে মিস্টার, আপনি এটা কি বলছেন? হ্যাঁ, শামীম তার দিকে রাগী দৃষ্টিতে তাকায় আর বলে ওঠে, জান, আমি কথা বলছি তো, মাঝখানে তোমাকে কেন কথা বলতে হবে? এই কথা শুনে পুরোপুরি বাকরুদ্ধ হয়ে যায় উপস্থিত থাকা সকলে। তুমি যে স্বপ্ন দেখছো সেটা স্বপ্নের মাঝেও দেখো না, কারণ যে আমার সম্পদের দিকে তাকায় তার আমি চোখ তুলে ফেলি। তোমার ধারণা নেই তুমি কার সাথে কথা বলছো। আমার বাবা একজন কোটিপতি বিজনেসম্যান, এই শহরের মন্ত্রী, এমপিগুলো আমার বাবার কথায় উঠে বসে, সেখানে তুমি আমাকে... কথা বলতেই কানের নিচে পরপর বেশ কয়েকটা থাপ্পড় দেয় শামীম আর বলে ওঠে, শালা, এতক্ষণ ধরে ভালো করে বোঝালাম, বুঝলি না? কানের নিচে আর 2টা দিব, এখন এখান থেকে না গেলে। শামীমের হাতে থাপ্পড় খেয়ে ছেলেটা চুপসে যায়, কেননা একটা থাপ্পড় ছিল সিংহের থাবার মতো। ছেলেটা চলে যেতেই শামীম উল্টো হয়ে ঘুরে নিজের হাঁটু ভাঁজ করে ফুলের লাল গোলাপ এগিয়ে দিয়ে বলে ওঠে, ওহে আমার ছোট্ট রাজ্যের মহারানী, আমি তোমার প্রেমে পড়েছি। আমি তোমাকে ভালোবাসতে চাই। যদি তুমি আমার ভালোবাসাকে সমর্থন দাও, তোমার রঙে নিজেকে রাঙিয়ে নিয়ে নতুন করে বাঁচতে চাই তোমার হাতটা ধরে। জানি আমি মাফিয়া, কিন্তু মনটাকে আর থামাতে পারলাম না। তোমাকে দেখার পর ভালোবাসার টানে তোমার মায়াবী চোখে চোখ রেখে আবার তোমার কাছে ফিরতে হলো ভালোবাসা চাইতে। তুমি কি হবে আমার রাজ্যের রানী? আমি তোমায় ভালোভাবি। আই লাভ ইউ আমার মায়াবী। সবাই মুগ্ধ হয়ে শুনছে। এটা দেখে নুসরাত বলে ওঠে, ও হ্যালো মিস্টার, তার আগে আপনি এটা বলুন যে আপনার সাথে আমার কবে বিয়ে ঠিক হয়েছে? না মানে বিয়ে ঠিক হয়নি, তবে হবে। আমি বুঝি বসে আছি আপনার মতো একটা মাফিয়াকে বিয়ে করার জন্য? কেন কেন? আমি কারো থেকে কোনো দিক দিয়ে কমে আছি নাকি? আমার কি নেই? সব কিছু আছে। জীবনসঙ্গী পাওয়ার জন্য যা লাগে আমি তা অর্জন করেছি। আপনাকে সবাই ভয়ে সম্মান করে, কারণ সম্মান পাওয়া এতটা সহজ না। আপনাকে সামনে ঠিকই সম্মান করে, কিন্তু পেছনে আপনার নিন্দা করে সবাই। তবে আমি তোমারই হাতটা পেলে এই রাস্তা ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়ে সহজে বেঁচে থাকবো। তাই নাকি? তাহলে তো আপনাকে একটা সুযোগ দেওয়া উচিত। দেখি আপনি আমাকে পটাতে পারেন কিনা। তা কি মনে হয় ম্যাডাম আমি আপনাকে পটাতে পারবো না? দেখা যাক। কথাটা বলে হাসতে হাসতে চলে যায় নুসরাত সহ তার বান্ধবীগুলো। যেতে যেতে মাইশা বলে ওঠে, কি রে নুসরাত, তুই আবার ছেলেটার প্রেমে পড়ে গেলি নাকি? দেখ দোস্ত, তুই আমার সংসার ভাঙিস না। আমি তো মনে মনে ঠিক করেছি ওই ছেলের সাথে আমি প্রেম করব। চুপ বেটি শাকচুনি, ওটা তোর দুলাভাই লাগে, ভাইয়ের মতো সম্মান করবি। যদি তুই তোর ওই চোখ দিয়ে নজর দিয়েছিস তো আমি তোর চোখ দুটো কিন্তু তুলে নেব। তুই তো আর তাকে ভালোবাসিস না। তোকে কে বলেছে আমি তাকে ভালোবাসি না? আমি দেখেছি সে মাফিয়া হলেও তার মনে আছে গরিব মানুষের জন্য ভালোবাসা। সে তাদেরকে মারে যারা অপরাধ করে, সে অপরাধীদের বিরুদ্ধে কাজ করে। সে একাই 100 জনের সমান। আমি দেখতে চাই সে আমাকে তার প্রেমে ফেলতে পারে কিনা। যদিও আমি তার প্রেমে অলরেডি পড়ে আছি, তবুও সে আমাকে পটাতে পারে কিনা দেখি। ও ও, আহা, ইসরে, মনে মনে প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে শালি শাকচুন্নি একটা। সবাই ওহো বলে হেসে ওঠে। তারপর তারা যেতে থাকে। নির্বাচনের সময় এগিয়ে আসতে থাকে। নির্বাচন এলেই সমস্ত শয়তান হয়ে যায় ফেরেশতা। নির্বাচন চলে গেলেই আবার সকলে হয়ে যায় শয়তানের বাবা। নির্বাচনের আগে সবার মাথায় টুপি আর পাঞ্জাবি পরে ভোট চাই জনগণের কাছে। নির্বাচন চলে গেলেই তারা নিষিদ্ধ পল্লীতে গিয়ে পতিতাদের নিয়ে রাত কাটিয়ে দিনের বেলা বেশ্যা নিয়ে বলে গালি দিয়ে তাদেরকে। নির্বাচনের কারণে শামীমকে এগিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে হয়। আজকে শামীমের কিছু ত্রাণ বিতরণের প্রোগ্রাম আছে। শামীম কয়েকটা ত্রাণ নিয়ে এসেছে। উপস্থিত হয়েছে কয়েকশো গরিব দুঃখী মানুষ। বিতরণ করতে থাকে। এদিক দিয়ে বিকেলে মার্কেটে যাচ্ছিল বান্ধবীদের সাথে নুসরাত সহ সকলে। তাদের চোখ যায় সেদিকে। তারা দূর থেকে সবটা দেখতে থাকে। শামীম ত্রাণ বিতরণ করে আর বলে ওঠে,
এই শামীম যতদিন বেঁচে আছে ততদিন আপনাদের পাশে থাকবে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য লড়াই করতে পারি। আমি মানুষ হিসেবে খারাপ হলেও আপনাদের উপর কখনো অত্যাচার করিনি। আপনাদের জন্যই আমি লড়াই করছি বড় বড় রাঘব বোয়ালদের সাথে। সবাই দোয়া করতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে যায়। তার বিতরণ শেষ। গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে শামীম। শামীম আজকে একাই যাচ্ছে। রাত প্রায় 11টা বাজে। রাস্তা পুরো নিস্তব্ধ হয়ে গেছে। সবাই বাইক নিয়ে আনন্দের সাথে তার গন্তব্যে যাচ্ছে। এমন সময় তার চোখ যায় রাস্তায় প্রায় 10-15 জন মানুষকে আটকে রেখে তার ব্যাগ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। এটা দেখে শামীম তাদের সামনে গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে তাদের উদ্দেশ্যে বলে ওঠে, এখানে কি হচ্ছে? কারণ তো আছে, কারণ তুই যাকে ধরেছিস উনি আমার শ্বশুর হবে। শামীম কিন্তু এমনি কথাটা বলেছে। সে কিন্তু জানতো না ইনি কে, এমনিই বলেছেন। ছেলেটা এটা শুনে হেসে বলে ওঠে। তাই নাকি? কথাটা বলতেই 3-4 জন এগিয়ে যায় শামীমকে মারতে। এটা দেখে শামীম মুচকি হাসি দেয়। একটা ছেলে যখনই শামীমের নাক বরাবর ঘুষি মারতে যাবে ঠিক তখনই ছেলেটার হাতটা ধরে উল্টো ঘুরিয়ে মরমর শব্দে হাত ভেঙে ফেলে। এটা দেখে বেশ খানিকটা ভয় পায়। আবার একজন এগিয়ে গেলে তাকে বেশ কয়েকটা পেটে ঘুষি পাঁচ করে। পরের জন যখনই মারতে যাবে ঠিক তখনই তার 2 পায়ের ফাঁকা মাঝখানে লাথি মারে। ব্যথায় সবাই কুঁকড়ে ওঠে। শামীম বলে ওঠে, এখন তুই বাকি আছিস, তুইও চলে আয়। এরপর ছেলেটা এগিয়ে যায় একটা ধারালো ছুরি নিয়ে। আচমকা আঘাত করাতে বেশ খানিকটা হাত কেটে যায়। রক্ত দেখে মাথার তার ছিঁড়ে যায়। চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করে। মুচকি হেসে ছেলেটার পায়ে লাথি মারে। সাথে সাথে ছেলেটা মাটিতে হুমড়ি খেয়ে পড়ে। এরপর ছেলেটার ঘাড় বরাবর একটা লাথি মারে। সাথে সাথে লাথি খাওয়ার ঘাড়ে হাড় ভেঙে যায়। ঘাড় নাড়াচাড়া করতে পারে না, মাটিতে পড়ে ছটফট করতে থাকে আর বলে ওঠে, আমি ভিক্টর। সকলের যাত্রা যেখানে শেষ হয় সেখান থেকেই আমার যাত্রা শুরু হয়। কথাটা বলে শামীম চলে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে বলে ওঠে, কে বাবা তুমি? আমি শামীম, সবাই ভিক্টর বলে চিনে। সবাই বাঘে মহিষে এক গাঁটে পানি খায়, যার নাম শুনলে সেই ভিক্টর? হয়তো। বাবা তুমি আমার জীবন বাঁচিয়েছো। তোমার দাওয়াত থাকলো আমার বাড়িতে, এটা আমার ঠিকানা, একদিন এসো। শামীম কার্ডটা নিয়ে চলে যায়। তার গন্তব্যে পৌঁছে যায় শামীম। আমজাদ সাহেব বাড়িতে যেতেই নুসরাত বলে ওঠে, বাবা আজকে তোমার এত দেরি হলো কেন? আর বলিস না, রাস্তায় কিছু সন্ত্রাসী আমাকে আটকেছিল। আজকে মরে যেতাম যদি ওই ছেলেটা না থাকতো। কি বলো বাবা, কোন ছেলে? আরে ওই যে কি যেন নাম বললো, হ্যাঁ ভিক্টর। নুসরাত ভিক্টর নামটা শোনার পর মুচকি একটা হাসি দেয়। তারপর তার বাবাকে ফ্রেশ হতে বলে চলে যায়। দেখতে দেখতে সকাল হয়ে যায়। প্রতিদিনের মতো আজকেও ভার্সিটির সামনে আড্ডা দিচ্ছে শামীম সহ তার পুরো দল। শামীম বসে বসে চা খাচ্ছিল। সামনে দিয়ে হেঁটে যাচ্ছে নুসরাত সহ সকলে। এমন সময় নুসরাত শামীমদের দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে শামীম সহ সকলে অবাক হয়েছে। সাগর বলে ওঠে, ভাই ভাবি তো দেখি আমাদের দিকে এগিয়ে আসে। তাই তো রে। নুসরাত তাদের সামনে এসে থেমে যায়। এরপর বলে ওঠে, একা খেলে হবে নাকি? নিজের জীবন সঙ্গীকেও খাওয়াতে হবে। আমি তো আমার জীবন সঙ্গীকে মানা করিনি, চাইলে আমার জীবন সঙ্গী আমাকেও খেয়ে নিতে পারে। সেটাই তো আমি যখন ইচ্ছে তখন খেতে পারবো, কিন্তু ভাবি তাহলে আপনিও আমাদের সাথে চা খেতে পারেন। সাথে আপনার বান্ধবীগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। বাহ বাহ, তা সাগর ভাই কোনো শিক্ষকের কাছ থেকে ট্রেনিং নিয়েছেন? ট্রেনিংটা কিন্তু আপনাকে ভালোই দিয়েছে, বিয়ের আগেই ভাবি বলতে শিখে গেছেন। বাহ, তবে কথাটা আপনি ঠিক বলেছেন, 1 কাপ চা খাওয়াই যায়। এই কথা শুনে শামীম তড়িঘড়ি করে সেখানকার টেবিলটা মুছে দেয়। এরপর বসতে বলে নুসরাতকে, এই নাও এখানে বসো। মামা একটা ভালো করে দুধ চা বানিয়ে দাও। দোকানদার শামীমের কথা মতো চা বানিয়ে দেয়। নুসরাত চা খেতে থাকে। এমন সময় নুসরাত বলে ওঠে, কালকে আপনি আমার বাবাকে বাঁচিয়েছিলেন। রাতের বেলা আপনি কি জানতেন উনি আমার বাবা? কালকে রাতে? আমি তো জানি না, মনে পড়ছে না ঠিক। কালকে রাতে রাস্তায় একজন মানুষের উপরে আক্রমণ করেছিল। ও হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু উনি তোমার বাবা ছিল আমি তো জানতাম না। আপনি বলেছিলেন উনি আপনার শ্বশুর হয়। হ্যাঁ বলেছিলাম কথায় কথায়, কিন্তু আমি তো জানতাম না যে উনি তোমার বাবা। তাহলে তো বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতাম। তাই বুঝি?
তবে হ্যাঁ, পরে আমাকে দাওয়াত দিয়েছে ওনার বাসায় যাওয়ার। এখন যেহেতু জেনে গেলাম, তাহলে দাওয়াত খেতে যাওয়া যায়, কারণ এক ঢিলে দুই পাখি মারা যাবে। ওকে, তাহলে কালকে আসেন। আমার চা খাওয়া শেষ, আমি এখন আসি। আর হ্যাঁ, আপনাকে যেন ইউনিভার্সিটিতে না দেখি কারোর সাথে মারপিট করতে। ওকে? আমি কি করব? আমি তো কাউকে মারতে চাই না, কিন্তু তারা মনে হয় আমার হাতে মার খাওয়ার জন্য অপেক্ষায় থাকে। ওরে, আপনার হাতে মনে হয় বরকত আছে, তাই মানুষ বিনা কারণেই আপনার কাছে মার খেতে আসে, তাই না ফাজিল কোথাকার? কথাটা বলে চলে যায়। যেতে যেতে পেছন ফিরে তাকিয়ে চোখ মেরে দেয় শামীমের দিকে। শামীম এটা দেখে তো পুরো ফিদা হয়ে গেছে। এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। হ্যালো শামীম, তুমি চতুর্পাশে আমার নির্বাচনের পেপার ছড়িয়ে দাও। ঠিক আছে ভাই। কল কেটে দেয়। এদিকে ফোন করে ইন্তাজুল হক আর বলে ওঠে ওপাশে থাকা মানুষটাকে। বিজয়, যে করেই হোক তুমি ওই ডিরেক্টরের দুর্বলতা খুঁজে বের করো। যত তাড়াতাড়ি সম্ভব ওকে দুনিয়া থেকে সরিয়ে দিব। স্যার, পাত এমপি কেউ মেরে ফেলেছে। সাকিব এবার এমপি হবে নিশ্চিত। প্রয়োজনে তাদের দুজনকে মেরে ফেলবো না, না হলে আমাদের ব্যবসায় লালবাতি জ্বলবে। আমাদের সমস্ত লোক আইটেম ওর পেছনে পড়ে আছে, সুযোগ পেলেই তাকে মেরে ফেলবে। তাই তার একটা ছোট দুর্বলতা বের হয়েছে, শিওর এখনই হয়নি। খবর চলে আসলেই আমি সকল খবর পেয়ে যাবেন। যা করবে তাড়াতাড়ি করবে, সময় নেই। প্রয়োজনে তাদের দলের ছেলেপেলেগুলোকে কিনে নাও। যত টাকা লাগে, টাকা গেলে টাকা কামানো যাবে। মনে রাখবে, বৃষ্টি থেমে গেল, ছাতাটাও বোঝাও মনে হয়। কলি ফুরিয়ে গেলে যে কলম দিয়ে স্বপ্ন লেখা হয়েছিল সেটারও জায়গা হয় না। ঠিক তেমনই, যতদিন তুমি মানুষের কাজে লাগবে ততদিন তোমার দাম থাকবে। যেদিন তুমি আর কাজে আসবে না সেদিন তুমিও অপ্রয়োজনীয় হয়ে যাবে। মনে রাখবে, মানুষের স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ বদলায়, আর সম্পর্ক নীরবে মারা যায়। ওকে ভাই, ঠিক আছে, কাজ হয়ে যাবে। এদিকে শামীম প্রচার করতে থাকে সাকিবের সমস্ত নির্বাচনীয় বিধিবিধান। দেখতে দেখতে পরের দিন সময় হয়ে আসে। সকাল 10টা বাজে। আজকে ভার্সিটিতে আসেনি কেউ, কেননা আজকে স্বামী যেতে চেয়েছে নুসরাতের বাড়িতে। তাই নুসরাতও তার বান্ধবীগুলো ভার্সিটিতে আসেনি। নুসরাত ফোন করে উঠে কোনো এক নাম্বারে। এদিকে এখনও ঘুমিয়ে চলেছে ছেলেটা। ফোনটা উঠিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, এই যে মিস্টার, আপনি কোথায়? ঘুমাচ্ছে। আপনি কে? আমি আপনার বউ। তা না হয় ঠিক আছে, কিন্তু আমি বিয়ে করলাম কবে? কেন, স্বপ্নে গিয়ে? চাপা বন্ধ কর। আমি নুসরাত, আমাদের বাড়িতে কখন আসবে? নুসরাত? ও, আমি তো সেই ভাগ্যবান ব্যক্তি, বিয়ের আগেই এত যত্ন। তো মিস্টার, আপনার বুঝি কষ্টে থাকার ইচ্ছে আছে? একদম না। আমি তো শুধু সুখের মাঝে ভাসতে চাই, তাও আবার আপনাকে নিয়ে। তাই না? তাড়াতাড়ি আসো। বলে কলটা কেটে দেয় শামীম। ঘুম থেকে উঠিয়ে রেডি হয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছু সময়ের ভেতর তাদের বাড়ি পৌঁছে যায়। তাদের বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজাতেই দরজা খুলে দেয় নুসরাত। শামীমকে দেখে নুসরাত বলে ওঠে, এতক্ষণে আপনার আসার সময় হলো মশাই? কি করব বলেন, বউ তো নেই যে ডেকে তুলবে, তাই না? হয়েছে, ভেতরে আসেন। এরপর তারা কয়েকজন মিলে বাড়ির ভেতর প্রবেশ করে। ডাইনিং টেবিলে বসে আছে রুমি বেগম এবং আমজাদ হোসেন। শামীমকে দেখে আমজাদ হোসেন বলে ওঠে, আরে বাবা, আসো, তুমি আমার পাশে বসো। তুমি সেদিন না থাকলে প্রায় 10 কোটি টাকা আমার লোড করে নিয়ে যেত। শামীম লজ্জায় কোনো কিছু বলে না। নুসরাত বলে ওঠে, বাবা আগে খেয়ে নাও, এরপর কথা হবে, ঠিক আছে? তারপর নুসরাত সবাইকে খাবার সার্ভ করে সবাই বেশ তৃপ্তি করে খাচ্ছে। রান্নাটা আজকে নুসরাত একাই রান্না করেছে। এটা দেখে নুসরাত বলে ওঠে, এই যে মিস্টার, রান্নাটা কেমন হয়েছে বললেন না তো? অনেক ভালো হয়েছে, বেশ সুস্বাদু হয়েছে। কে রান্না করছে? আপনি? হ্যাঁ, আমি রান্না করেছি, তাও আবার আপনার জন্য। আরে ভাবি, শামীম ভাইয়ের সাথে পরে কথা বলেন, আগে প্লেটে তরকারি দেন। তরকারি তো সাফ হয়ে গেছে। এটা শুনে শামীমের গলায় ভাত আটকে যায়। শামীম লাথি মারে সাগরের পায়ে। সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমজাদ হোসেন বলে ওঠে, ভাবি মানে? ঠিক বুঝলাম না বাবা, তুমি কি বলতে? আরে বাবা, তেমন কিছু না, তুমি খাও তো।
এরপর তারা আবার খেতে থাকে। খাওয়া শেষে একটু গল্পগুজব করে নুসরাত আবার বলে ওঠে, বাবা, ওনাকে আমি আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাই। ঠিক আছে মা। এরপর নুসরাত শামীমকে নিয়ে বাড়িটা ঘুরে দেখতে থাকে। সম্পূর্ণ বাড়িটা ঘোরা শেষে নুসরাত শামীমকে নিয়ে তার রুমে যায়। পেছন পেছন যেতে থাকে শামীম। হঠাৎ করেই নুসরাত শামীমের শার্টের কলার ধরে 4 ঠোঁট 2 ঠোঁটে রূপান্তর করে। শামীম তো বিস্মিত, অবাক হয়ে গেছে। বেশ কিছু সময় নীরবতায় ছেড়ে যায়। শামীম ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে ওঠে, আরে আরে, আমি তো দেখছি তুমি সেই লেভেলের বেহায়া। তো এসব ঠিক না। ওলে বাবুটা আমাকে প্রপোজ কবে করবে? তা আপনাকে কিভাবে প্রপোজ করতে হবে? আমি চাই যে আমাকে ভালোবাসে, যেন আমাকে সারা বিশ্বের সামনে প্রকাশ করে ভালোবাসে। সে যেন সারা বিশ্বকে জানিয়ে দেয় যে সে আমাকে ভালোবাসে, আমি শুধুই তার। তাহলে ঠিক আছে, শুধু বিশ্ব না, পুরো পৃথিবী জানবে তুমি শুধুই আমার, আর আমি শুধু তোমার। তোমার দিকে চোখ তুলে তাকানোর মতো এই পৃথিবীতে দ্বিতীয় জনের সাহস থাকবে না। কালকে ভার্সিটিতে তোমাকে আমি প্রপোজ করব। ওকে, ঠিক আছে, চলো তাহলে এখন নিচে যাই। এরপর তারা নিচে চলে যায়। তারপর নিচে গিয়ে আমজাদ হোসেনের সাথে দেখা হয়। শামীম বলে ওঠে, আঙ্কেল, আজকে তাহলে আমরা আসি। ঠিক আছে বাবা, সময় করে আরেকদিন এসো। শামীম কোনো কথা না বলে মুচকি একটা হাসি দেয়। বাসা থেকে বের হয়ে পেছন পেছন বের হয় নুসরাত। শামীম পেছনে না তাকিয়ে গেটের বাইরে গিয়ে নুসরাতের দিকে একবার তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে চলে যায়। এদিকে আমজাদ হোসেনের লোক বিজয় এবং বিজয়ের লোকগুলো সবসময় চতুর্পাশে ছড়িয়ে রয়েছে, শুধু সুযোগের খোঁজে। যেন সুযোগ পেলেই চিরতরের জন্য পৃথিবী থেকে সরিয়ে দেবে ভয়ঙ্কর নামক এক আতঙ্কের নাম, স্মৃতি মুছে দেবে পৃথিবীর মানচিত্র থেকে। এদিকে কিরে, আজকাল শামীমকে খুঁজে পাওয়া যায় না? কাজের কি খবর? তা আমার কানে নতুন একটা খবর আসতেছে শুনলাম। সে নাকি কোনো মেয়ের প্রেমে টানে পড়েছে। ভাই, শুধু প্রেমের টামে পড়েনি, বরং প্রেমে পড়ে মাছ সমুদ্রে ডুবে হাবুডুবু খাচ্ছে। কি বলিস? আমি তো জানতাম না। হ্যাঁ, ভার্সিটির একটা মেয়ে দেখতে অনেক সুন্দর, ভাইয়ের মন সে কেড়ে নিয়েছে। আমি কি তাকে চিনি? আরে ভাই, মনে নেই কোনো একদিন বৃষ্টির দিনে যখন আমরা আমাদের কাছ থেকে নিজ নিজ গন্তব্যে ফিরছিলাম, তখন শামীম ভাইয়ের উপর একটা ওড়না এসে পড়েছিল। যে মেয়েটা ওড়না ছিল, ওই মেয়েটা প্রেমে পড়েছে ভাই। কি বলিস? আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। এখনো যেন আমি গোলকধাঁধার ভেতরে আটকে আছি। আরে ও হলো আমার সিংহ। ওকে দিয়ে আমি আমার পুরো পৃথিবী জয় করতে চেয়েছিলাম। সে কিনা একজন নারীর প্রেমে পড়ে গেছে। আরে নারী হলো ভয়ঙ্কর। একজন নারী চাইলেই পুরো পৃথিবীকে উলটপালট করে দিতে পারে। জানি না নারীদের কাছে কি এমন ক্ষমতা আছে। শামীমের সাথে আমাকে কথা বলতে হবে, কারণ নারীর ভালোবাসা আর টাকার নেশা মানুষকে পাল্টে দিতে পারে, নয়তো চিরতরে শেষ করে দিতে পারে। আমি চাই না সেই মেয়ের জন্য আমার গড়ে তোলা সিংহাসন নষ্ট হয়ে যাক। ভাই, শামীম ভাই তো আপনার কাজ করেছে, সে কি করলো না করলো ওইটা তো দেখার বিষয় না। চুপ বেয়াদব, তুই এখন অনেক ছোট, তুই এসব বুঝবি না। রাজনীতি আর আন্ডারওয়ার্ল্ডের মাস্টারমাইন্ড খেলা তোর এখনো মাথায় ঢোকেনি। তাদের মধ্যে কথোপকথন হতে থাকে। এদিকে আবার ইমরান সাহেব ফোন করেছে তার ছেলেকে। ফোন রিসিভ করতেই ওনার ছেলে বলে ওঠে, হ্যাঁ বাবা, বলো কেমন আছো তুমি? না বাবা, আমাকে এখানে খুব ভালো লেগেছে। তবে বাবা, একটা কথা বলবো, আমি এখানে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। মেয়েটা দেখতে পরীর মতো সুন্দর, কিন্তু বাবা ওই মেয়েটা আমাকে একদম পছন্দ করে না। তারপর একটা ছেলে আছে, এটা হলো ওর বয়ফ্রেন্ড। ছেলেটা এই শহরের সবচেয়ে বড় মাস্তান, যার কথায় পুরো দেশ কাঁপে, এমনকি তোমার থেকেও পাওয়ার বেশি। ওই দিন দুপুরে মানুষকে খুন করে মেরে ফেলে দেয় রাস্তার পাশে। কেউ কোনো কিছু বলার সাহস পায় না, এতটাই তার সাহস। ওই মেয়েটাকে আমার চাই, ঠিক আছে বাবা? নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছে শামীম, যে কিনা মেয়েদের দেখে অনেকটা দূরে সরে যেত। সে কিনা এখন কোনো এক নারীর প্রেমে পাগল। মানুষ পরিবর্তনশীল, কখন কাকে কোথায় ভালো লেগে যাবে বলা যাবে না, কারণ প্রত্যেকের হৃদয়ে ভালোবাসা আছে। যদি ভালোবাসা না থাকতো তাহলে এই পৃথিবী এতদিনে ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। শামীম নিজেও জানে না তার অজান্তে এতগুলো শত্রু তৈরি হয়েছে তাকে মারার জন্য। তাকেই মারার জন্য তার আপনজনেরাই উঠে পড়ে লেগেছে। রক্তের এই শহরে কেউ আপন হয় না, কারণ এই রক্তের শহরে রক্তই বেইমানি করে।
এই নোংরা রাজনীতির অন্ধকার জগতে সবাই বড় হতে চায়, সবাই নিজের ক্ষমতায় পৃথিবী কাঁপাতে চায়, কিন্তু দিন শেষে টিকে থাকে সেই যারা কলিজা আছে বুকে। শামীম তার ছেলেপেলেদের নিয়ে বিভিন্ন কোম্পানি থেকে চাঁদা তুলে সেগুলো বিভিন্ন অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রমে, এমনকি এতিমখানায়, মাদ্রাসায়, ভালো ভালো প্রতিষ্ঠানে দিয়ে আসে। শামীমকে টাকা দেয়, বিনিময়ে শামীম তাদেরকে বাকি সন্ত্রাসীদের হাত থেকে তাদেরকে প্রোটেকশন দেয়। রাত হয়েছে, নিস্তব্ধ পরিবেশ, যে যার মতো কাজ করছে। শামীম ফোনে কথা বলছে সেই নুসরাতের সাথে। নতুন নতুন প্রেম হলে যা হয় যেন তাদের কথাই শেষ হয় না। এদিকে এটা দেখে সবাই হাসে। এমন সময় সাকিব সেখানে চলে আসে। সাকিব এসে বলে ওঠে, কিরে শামীম, কোথায়? ওই যে কথা বলছে। সাকিব এটা দেখে হতবাক হয়ে যায় যে ছেলেটা কিনা সারাক্ষণ বন্দুক আর সিগারেট নিয়ে পড়ে থাকতো, সে কিনা এখন প্রেমের সাগরে ভাসে। যার কথায় দুনিয়া কাঁপতো সেই ছেলেটা কিনা এখন একটা মেয়ের প্রেমে পড়ে গেছে। সাকিব মেনে নিতে পারছে না, রেগে মেগে বলে ওঠে, এই শামীম, তোর কি হয়েছে? ইদানিং আমি খেয়াল করছি তুই একটু বেশি ফোনে পড়ে আছিস। পৃথিবীর খবর কি তোর কান পর্যন্ত আসে? কি হয়েছে, এত চিৎকার করছো কেন? আরে বেটা, তোকে মারার জন্য সারা বিশ্ব জুড়ে প্ল্যান প্রোগ্রাম করতে শুরু করেছে, আর তুই কিনা একটা মেয়ের পেছনে পড়ে আছিস। আর টাকা থাকলে শুধু মেয়ে না, মেয়ের মাও তোর কাছে আসবে। শর্টকাটে কথা বলো, কি হয়েছে? স্বাধীনকে তুলে নিয়ে আসার ব্যবস্থা কর। এমপির ভাই স্বাধীন বড্ড বেশি বাড়াবাড়ি করছে, তোকে মরে ফেলে আমাকে মারার প্ল্যান করছে। আমি চাই না সামনে ইলেকশন, যে কোনো মূল্যে আমাকে এমপি হতে হবে। আমার এটা স্বপ্ন। কাজ হয়ে যাবে। ওকে। সাকিব আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। শামীম চোখের ইশারা দেওয়ার সাথে সাথে সাগরসহ বাকি সবাই চলে যায় স্বাধীনকে তুলে নিয়ে আসার জন্য। কথা বলতে থাকে এরা। নোংরা রাজনীতিতে মেতে উঠেছে পুরো শহরটা। অন্ধকার জগৎটা নতুন এক রক্তের ঘ্রাণে মেতে উঠেছে। শামীমের কথা মতো সবাই যখন চলে যায় স্বাধীনকে তুলে নিয়ে আসতে, স্বাধীন হচ্ছে এমপির ভাই যাকে শামীম মেরে ফেলেছিল। প্রতিশোধ নিতে দেশের বাইরে থেকে ফিরে এসেছে স্বাধীন। স্বাধীন তার কয়েকজন সঙ্গী সফরকে নিয়ে তাদের পুরো বাংলোতে বসে মিটিং করছে। এমন সময় বাইরে বেশ কয়েকটা গাড়ি প্রবেশ করে। গাড়িগুলো থেকে নেমে আসে অস্ত্রধারী বেশ কিছু মানুষ, সবার হাতে স্নাইপার। গুলি করতে করতে এগিয়ে যায়। সামনে যে আসে সেই পিঁপড়ের মতো মারা যায়। বেশ কিছু সময় সেখানে গোলাগুলি চলে। এক পর্যায়ে শামীমের দলের বেশ কয়েকজন আহত হয়েছে। সবাইকে মেরে সেখান থেকে তুলে নেয় স্বাধীনকে। স্বাধীন বলে ওঠে, কে তোরা, কি চাই আমার কাছে? আমাদের কিছু চাই না, তবে তুই যাকে মারার জন্য এখানে এসেছিস তাকে তোর চাই। মানে কি, বুঝিয়ে বল। শালা, তুই মুরগি হয়ে শিয়াল শিকার করতে এসেছিস, আর এখন নিজেই শিয়ালের কাছে শিকার হয়ে গেলি। তোকে তুলে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ভিক্টর পাঠিয়েছে। ভিক্টর নামটা শোনার সাথে সাথেই সবাই চলন্ত গাড়ির নিচে তাকিয়ে দেখতে পায় গাড়িটার সিট ভিজে গেছে, কেননা প্যান্ট নষ্ট করে ফেলেছে স্বাধীন। প্যান্টে বাথরুমও সেরে ফেলেছে। ভিক্টর নামটা শোনার সাথে সাথে, ভিক্টর নামটা শুধু নাম নয়, এটা একটা আতঙ্ক, একটা ঝড়, একটা তুফান। কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায় তা বলা মুশকিল। তার মাথার তার ছিঁড়ে যাওয়া মানে তাকে সামলানো শুধু মুশকিল না, দুষ্কর হয়ে ওঠে। স্বাধীন ভয়ে জড়সড়ো হয়ে গেছে, কেননা তাকে বাঁচানোর মতো এখানে কেউ নেই। সে দেশে ফেরার মাত্র 2 দিন হয়েছে। নিজের মতো করে তার সিংহাসন তৈরি করতে তার বেশ সময় লাগতো। তার আগেই যে তাকে তুলে নেবে ভাবতে পারেনি সে। স্বাধীন বলে, তোর কত টাকা চাই আমাকে বল, বিনিময়ে আমাকে ছেড়ে দে। আমি এই দেশ ছেড়ে চলে যাব আজকে, কেউ জানবে না। তোদের যত কোটি টাকা লাগে আমাকে বল, বিনিময়ে আমাকে ছেড়ে দে। আমি কথা দিচ্ছি এই মুহূর্তে চলে যাব, আর ফিরবো না এই দেশে। ভাই, পারলে আমাদের মাফ করে দিস। সিংহের খাদ্য হয়েছিস তুই, সিংহের সামনে থেকে খাবার সরিয়ে নেওয়ার ক্ষমতা নেই। আমাদের কেউ তোকে সরিয়ে দিতে গেলে আমরাই তার শিকার হয়ে যাব। ছেলেটার মুখে কাপড় বেঁধে ফেলে চলে আসে। রাত গভীর হতে থাকে। পরিবেশ শান্ত আর নিস্তব্ধ থাকে। পশু পাখির ডাকাডাকি কণ্ঠে শুরু করে ঝিঝি পোকা, পোকা জোনাকির নাচানাচি, মেতে চলে আকাশের তারা এবং চাঁদের আলোয় আলোকিত হতে থাকে পরিবেশটা। মানুষের নিস্তব্ধতা আর অন্ধকার রাতের রাজার হুঙ্কার পরিবেশটা ভয়ঙ্কর আর উত্তপ্ত গরম হয়ে ওঠে।
অন্ধকার রুম, বাইরে চাঁদনি আকাশের আলো। হঠাৎ করে কড়কড় শব্দে রুমের দরজা খুলে যায়। রুমে হালকা আলো প্রবেশ করে, কারো পায়ের শব্দ শুনতে পায়। বাধা অবস্থায় থাকা ছেলেটি পায়ের শব্দগুলো বেশ গম্ভীর হতে থাকে। এগিয়ে আসতে থাকে কোনো এক মানুষের গুটি গুটি পায়ের আওয়াজ। যত আওয়াজটা কাছে আসতে থাকে তত বেশি যেন বাধা অবস্থায় থাকে। ছেলেটার বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটা কেঁপে ওঠে। হঠাৎ করে এই রুমের ভেতরে থাকা মরিচ বাতিগুলো জ্বলে ওঠে। হলুদ, সবুজ, বেগুনি, লাল, নীল একসাথে জ্বলে ওঠে, আবার নিভে যায়। ছেলেটা ভয়ে চোখ বন্ধ করে নেয়। হঠাৎ ছেলেটার মাথার উপর 200 ওয়ার্ডের লাল বাতিটা জ্বলে ওঠে। ছেলেটা ভয়ে সামনে চোখ খুলতেই আবার চমকে ওঠে, কেননা তার সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে। চোখ খুলতেই মানুষটাকে দেখার সাথে সাথেই বেশ খানিকটা আটকে ওঠে। কে তুমি? কেন আমাকে তুলে এনেছো? কি চাই তোমার? ভিক্টরকে না চিনে না দেখে ভিক্টরকে মারতে চলে এলি ভিক্টরের এই জগতে? কপাল থেকে চোখ যেন বেরিয়ে আসবে। ভিক্টর নামটা শুনতেই চোখের সামনে এরকম ভয়ঙ্কর আকৃতির মানুষ এই প্রথম দেখছে। চোখগুলো লাল রক্ত বরণ ধারণ করেছে, চুলগুলো এলোমেলো, মুখে চাপদাড়ি, খোঁচা খোঁচা। স্বাধীন বলে ওঠে, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। আর এই দেশে ফিরবো না। এই দেশে তুমি থাকবে তোমার মতো করে, আমাকে যেতে দাও। আমি থাকবো আমার শহরে নিজের মতো করে। ছেলেটা এই কথা শুনে হেসে ওঠে। তার হাসিতে যেন ভয়ঙ্কর কিছু লেগে আছে। সিংহের জঙ্গলে প্রবেশ করতে কারো অনুমতি লাগে না, তবে সিংহের গুহায় প্রবেশ করলে কেউ বেঁচে ফিরতে পারে না। কারণ আজকে যদি তোকে ছেড়ে দেই, কালকে তুই প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠবি। আমি যখন ক্লাস 2তে পড়তাম তখন আমার শিক্ষক আমাকে বলেছে শত্রুকে কখনো ছেড়ে দিতে নেই, কারণ শত্রুকে আজকে ছেড়ে দিলে কালকে সে আরও হিংস্র হয়ে উঠবে প্রতিশোধ নেওয়ার জন্য। তাই শত্রুকে একবারেই মেরে ফেলা উচিত, দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত না। স্বাধীন নামের ছেলেটার ডান পাটা ভিক্টর নামের আগন্তুকটা তার রানের ওপর নিয়ে একটা রড কাটা মেশিন হাতে নেয়। এরপর স্বাধীনের ডান পায়ের বুড়ো আঙুলটা চেপে ধরে। এরপর আগন্তুকটা পাশেই একটা গ্যাস চুলা চালু করে তারপর সেখানে অনেকগুলো প্যারেক নিয়ে আসা হয়। প্লাস দিয়ে একটা প্যারেক নিয়ে সেই গ্যাস চুলার মাঝে ভালো করে গরম করতে থাকে। এটা দেখে স্বাধীনের চোখ থেকে ভয়ে পানি বের হতে থাকে। চোখ দিয়ে কিছু একটা বোঝাতে চায়, কিন্তু তার চোখের দিকে কেউ তাকায় না, কারণ চোখ ভয়ঙ্কর জিনিস। চোখেই লুকিয়ে থাকে সমস্ত মায়া। শত্রুর চোখে কখনো তাকাতে নেই, কারণ চোখ দিয়েই সে তার বশে নিয়ে নিতে পারে। আগন্তুকটা প্যারেকগুলো গরম করতে থাকে এক এক করে। সমস্ত প্যারেক যখন লাল টকটকে গরম হয়ে ওঠে, ঠিক তখন সেই ডান পায়ের বুড়ো আঙুলটার ভেতর গরম প্যারেকগুলো এক এক করে ঢোকাতে থাকে। সাথে সাথে ছেলেটা যেন পাগলা কুত্তার মতো লাফালাফি শুরু করে। যেমন একটা ষাঁড় গরুকে কোরবানি দেওয়ার আগে রশি দিয়ে ভালো করে বেঁধে নেওয়ার পরেও লাফালাফি করে, ঠিক তেমনই ছটফট করতে থাকে স্বাধীন নামের ছেলেটা। শামীম চোখের ইশারা দেওয়ার সাথে সাথে আশিক, সাগর, আকাশ সহ বেশ কয়েকজন কানে হেডফোন এবং চোখে কালো কাপড় বেঁধে দিয়ে বেশ শক্ত করে চাপড়ে ধরে স্বাধীনকে, যাতে স্বাধীন নড়াচড়া করতে না পারে। এরপর এক এক করে প্রায় 15টা গরম পেরেক তার বুড়ো আঙুলে ঢুকিয়ে দেয় ছেলেটা। নিস্তেজ হয়ে গেছে আঙুলটা, সিদ্ধ হয়ে গেছে নখটা, পুড়ে গেছে। এরপর হাত দিয়ে নখটা তুলে ফেলে দেয়, কেননা নখটা পুড়ে গেছে। এরপর সেই ক্ষতস্থানে হালকা করে ঢেলে দেয় মরিচের গুঁড়ো। ছেলেটা নিস্তেজ হয়ে ওঠে, নড়াচড়া করতে পারে না। এটুকু আঘাত সহ্য করতেই প্রায় মৃত্যুর দুয়ারে ঢলে পড়েছে। আরও কিছু শাস্তি দিতে যাবে, এমন সময় প্রবেশ করে সাকিব। সাকিব এটা দেখার সাথে সাথে চমকে ওঠে, ভয়ে মনে মনে বলে ওঠে, এতদিন শুনেছিলাম সে ভয়ঙ্কর, কিন্তু সে যে এতটাই হিংস্র হয়ে উঠবে আমি ভাবতেই পারিনি। দুধ কলা দিয়ে আমি আবার কাল সাপ পালছি না তো? সাকিব মনে মনে এই কথাটা বলে সেখান থেকে বের হয়ে চলে যায়। শামীমের বেশ মায়া হয় ছেলেটার প্রতি, তাই শামীম কষ্ট দেবে না বলে একটা ফাঁকা ইঞ্জেকশন হাতে নিয়ে হাওয়া টেনে নিয়ে সেই ইঞ্জেকশন সিরিঞ্জটা পুশ করে দেয় স্বাধীনের শরীরের সাথে সাথে। স্বাধীনের রগে বাতাস প্রবেশ করার সাথে সাথে ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর লাশটাকে গুম করে দেওয়ার কথা বলে শামীম সেখান থেকে চলে যায়। এরপর সবাই লাশটাকে গুম করে ফেলে। রাত এভাবেই কেটে যায়। পরের দিন সকালে
ভার্সিটিতে ছেলে মেয়েগুলো প্রবেশ করছে। আগে থেকেই পরি পার্টি হয়ে রিপন নামের ছেলেটা ভার্সিটিতে অপেক্ষা করছে তার প্রিয় মানুষটার অপেক্ষাতে। শামীম শহরের বাইরে গিয়েছে, ফিরতে তার বেশ খানিকটা সময় লাগবে। একে একে ভার্সিটিতে সকল ছাত্রছাত্রী প্রবেশ করছে। ভার্সিটির গেটের দিকে তাকিয়ে আছে রিপন। এমন সময় তার চোখ যায় তার মায়াবতীর দিকে। ভেতরে প্রবেশ করছে নুসরাত সহ তার সকল বান্ধবীগুলো। তারা তাদের মতো করে হেঁটে যাচ্ছিল ক্লাসরুমের উদ্দেশ্যে। এমন সময় পেছন থেকে ডেকে বলে ওঠে, নুসরাত, শুনবে একটু প্লিজ? পেছন থেকে কারো ডাক শুনে নুসরাত সহ সকলেই দাঁড়ায়। রিপন তাদের সামনে গিয়ে দাঁড়ায়। নুসরাত বলে ওঠে, কিছু বলবে আমাদের? না মানে? এই কথা বলে আবার ছেলেটা হাঁটু বাজ করে একটি ডায়মন্ডের রিং এগিয়ে দেয় নুসরাতের দিকে আর বলে ওঠে, আই লাভ ইউ নুসরাত, উইল ইউ ম্যারি মি? সরি, আমি শামীমকে ভালোবাসি। কিছুদিন পর আমাদের বিয়ে, তুমি অন্য কাউকে বেছে নিতে পারো। আমি অলরেডি অন্য কারো হয়ে গেছি। কিন্তু আমার তো তোমাকে চাই। তোমার আমাকে চাই, কিন্তু আমার তোমাকে চাই না। আমি শামীমকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করব। এইসব দামি দামি জিনিস তাই আমাকে না দেখিয়ে আমার থেকে দূরত্ব বজায় রাখো, এটাই তোমার জন্য ভালো হবে। শামীম যদি জানতে পারে তুমি আমাকে বিরক্ত করছো, তাহলে তোমাকে টুকরো টুকরো করে কয়েকটা দেশে রেখে আসবে, তোমার শরীরের বাকি অংশগুলো। কথাটা বলে চলে যাচ্ছিল নুসরাত সহ সবাই। এমন সময় নুসরাত ডায়মন্ডের রিংটা ফেলে দিয়ে পেছন থেকে হাতটা টেনে ধরে নুসরাতের আর চিৎকার করে ওঠে, শামীম, শামীম, শামীমকে, এই শামীম, তোকে আমি মেরে ফেলে রেখে দিব। তার লাশটাও কেউ খুঁজে পাবে না। আমি কে সেটা তুমি জানো না, তোমাকে তুলে নিয়ে যাবে। ইউ ইডিয়ট! কথাটা বলে বেশ কয়েকটি থাপ্পড় মারে নুসরাত আর বলে ওঠে, তুই কে সেটা দেখার প্রয়োজন আমার নেই, বরং তুই কার হাত ধরেছিস সেটা জেনে নে। তুই এমন একজনের হাত ধরেছিস যে তোর হাতটাই কেউ একজন কেটে ফেলবে যদি জানতে পারে যে তুই ইউনিভার্সিটিতে আমার সাথে অশুভতামি করেছিস। তাহলে তোর শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবে। আমি সেরকম একজনকেই ভালোবাসি যে শুধু আমাকে ভালোবাসে, সে আমার জন্য পুরো পৃথিবীটা ছেড়ে দিতেও পারে। কথাটা বলে চলে যাচ্ছিল নুসরাত। এমন সময় ভয়ঙ্কর একটা হাসি দিয়ে রিপন বলে ওঠে, আমার গালে থাপ্পড় মারার শাস্তি তোকে পেতে হবে। তোকে আমি জাস্ট তুলে নিয়ে যাব। কথাটা বলে চলে যায় রিপন। রিপন ভীষণ রেগে আছে। এদিকে সবটাই খেয়াল করেছিল বিজয়। বিজয় দুর্বলতা খুঁজে পেয়েছে ভিক্টরকে পৃথিবী থেকে সরিয়ে দেয়া। সে এখন মাস্টার মাইন্ড গেম খেলবে, কাটা দিয়ে কাটা তুলবে। ফোন করে অজানা এক নাম্বারে, হ্যালো বস, খেলা তো জমে গেছে, অলরেডি আগুন ধরে গেছে। শুধু সেই আগুনে হালকা তেল ঢাললেই হবে, তাইলে আগুন আরো দাও দাও করে চলবে। কি হয়েছে পরিষ্কার করে বলবে, তা তো বুঝতে পারবো। কথায় কখন তেল ঢালতে হবে শুধু বলে দে, সময় মতো কাজ হয়ে যাবে। শামীম নামে ডিরেক্টরের দুর্বলতা খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে একটা মেয়ে, আর সেই মেয়েটাকে অন্য একটা ছেলে ভালোবাসে। এখন শুধু কাটা দিয়ে কাটা তুলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আরে বাঘের বাচ্চা, দারুণ খবর দিয়েছিস তুই। আমি বুঝে গেছি কি করব, তুই চলে আয় ওখান থেকে। তারা প্ল্যান করতে থাকে কিভাবে কাটা দিয়ে কাটা তুলবে। শহরে ফেরার উদ্দেশ্যে সফর থেকে রওনা হয়ে দিয়েছে শামীম। ফিরতে ফিরতে বেশ রাত হবে। এক এক করে সমস্ত ক্লাস শেষ করে তারা ভার্সিটি শেষে শপিংয়ের উদ্দেশ্যে রওনা দেয় সকল বান্ধবী মিলে। নুসরাত শামীমের জন্য বেশ কিছু পোশাক কিনেছে আর মাইশা কিনেছে সাগরের জন্য। মাইশার বেশ ভালো লেগেছে সাগরকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। শহরের প্রায় কাছাকাছি চলে এসেছে শামীম। শপিং শেষে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য গাড়িতে করে রওনা দিয়েছে মাইশা আর নুসরাত। বাকি সবাই অন্য একটা গাড়িতে করে চলে যায়, কেননা নুসরাত আর মাইশার বাড়ি কাছাকাছি। অন্যদিকে বিজয় রাতে দেখা করে রিপনের সাথে আর সেখানে গিয়ে রিপনকে বলে ওঠে, তোমাকে সবার সামনে ভার্সিটিতে অপমান করেছি। তুমি চাইলে তাকে তুলে নিয়ে এসে তোমার রাতের ডিনার বানাতে তুমি ফুল সাপোর্ট পাবে। আমার ওই শামীম আমার পুরনো শত্রু, তোমার যাতে কোনো ক্ষতি করতে না পারে সেজন্যই আমি তোমাকে ফুল সাপোর্ট দেব। তোমার ওই মেয়েটাকে চাই, আর আমার শামীমের লাশ চাই। তুমি এই মেয়েটাকে তোমার মতো করে ইউজ করে সেখান থেকে চলে যাবে। কিন্তু এটা কি করে সম্ভব? ওই শামীম তো অনেক ডেঞ্জারাস, আমি শুনেছি। যদি আমাকে মেরে ফেলে, তাছাড়া এই সুযোগ আমি পাবো কি করে? তোমাকে ফুল সাপোর্ট দেব আমি। নুসরাত সহ সবাই শপিংয়ে করতে গিয়েছে। রাতে তুমি রাস্তায় অপেক্ষা করবে, আর যে সেখানে তাদেরকে ধরে তুমি তোমার কাজ সেরে নেবে। আমার লোকেরা
তাদেরকে ফলো করছে, এটাই সুযোগ। ওকে, তবে আমি বিপদে পড়লে আমাকে সাহায্য করতে হবে। ওকে, তবে শামীমকে মারতে তোমাকে অনেক সাহায্য করতে হবে। ওকে, তাদের ঠিকানা দাও। বিজয়ের কাছ থেকে এবং বিজয়ের কথা মতো ঠিকানা নিয়ে রাস্তায় অপেক্ষা করতে থাকে নুসরাতের আসার। দেখতে দেখতে রাত 9টা বেজে যায়। রাস্তা বেশ নিস্তব্ধ। হঠাৎ করে নুসরাতের গাড়ি থেমে যায়। নুসরাত বলে ওঠে, চাচা কি হলো? একটু নেমে দেখো তাদের কি চাই। কথাটা বলে যখন ড্রাইভার তাদের সামনে যায় তখনই গরম বুলেটের শব্দে জায়গাটা গরম হয়ে ওঠে। চমকে ওঠে গাড়ির ভেতরে থাকা নুসরাত ও মাইশা। নুসরাত ও মাইশা গাড়ি থেকে বের হতে যাবে এমন সময় তাদের গাড়ির সামনে বেশ কয়েকজন এসে দাঁড়ায়। গাড়ির ভেতর থেকে তাদেরকে টেনে বের করে আনে। এরপর তাদের সামনে রিপন এসে দাঁড়ায়। রিপনকে দেখে নুসরাত বলে ওঠে, তুই তুই আমাদের রাস্তা আটকেছিস কেন? শুধু রাস্তায় আটকায়নি, তুলে নিয়ে যেতে এসেছি। শামীম যদি জানতে পারে তাহলে তোকে জীবন্ত মাটিতে পুঁতে দেবে। সময় থাকতে হ্যাঁ বলে দিয়ে, নয়তো তোর সাথে খুব খারাপ কিছু হবে। বেঁচে থাকতে কোনোদিনও না। আমি তোকে ভালোবাসি, প্লিজ চল। তুই আমার ড্রাইভারকে মেরে ফেলেছিস, তোর মুখে আমি থুথু দিই। একথা শুনে রিপন রেগে যায় আর বলে ওঠে, তোর খুব অহংকার বেড়েছে তাই না? তোর অহংকার আজকে আমি ভেঙে ফেলবো। তোরা এই মালটাকে সামলা, আমি এটাকে দেখছি। কথাটা বলে তারা বেশ কয়েকজন মিলে মাইশাকে নিয়ে পাশের গাড়িতে যায় আর রিপন সেখানেই নুসরাতের উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর জোর জবরদস্তি করে সেখানে নুসরাতের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় রিপন। জোর করে ধর্ষণ করতে থাকে মাইশা ও নুসরাতকে। নুসরাত বাঁচার জন্য ছটফট করে আর চিৎকার করে বলে ওঠে, ছাড় বলছি জানোয়ার, তুই ভাবতে পারবি না শামীম যদি জানতে পারে তোকে মেরে কেটে কেটে টুকরো টুকরো করে ভাসিয়ে দেবে। তোকে আজকে আমার কাছে পেয়েছি, আপাতত সুখটা নিয়ে নেই, পরেরটা না হয় পরে দেখা যাবে। এই বলে মুখ চেপে নিজের কাজ করতে থাকে। হাইওয়ের রাস্তায় বেশি গাড়ি ঘোড়া চলাচল নেই। রাত গভীর হওয়াতে পরিবেশটা কিছুটা নিস্তব্ধ। যে গাড়িগুলো যায় তারা না থেমে চলে যায়। কোনো রকমে নুসরাত তার ব্যাগ থেকে ফোনটা বের করে কল করে। ওপাশ থেকে শামীম ফোনটা রিসিভ করতেই নুসরাতের কান্না শুনতে পায়। রিপন, তুই আমাকে ছেড়ে দে জানোয়ার, তোকে শামীম ছাড়বে না। আমার সত্যি করে বলছি, তোকে ওই রাস্তার কুত্তার থেকেও ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা দিয়ে মারবে। চুপ শালি, আমি যখন যে কাজ করি সে কাজের প্রতি আমার পুরো ফোকাস থাকে। নতুন করে কেউ যদি আমার সেই কাজের মতো ডিস্টার্ব করে তাহলে তাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেই। যদি মতে না চাস তাহলে আমি তোর সাথে যা করছি তা আমাকে করতে দে। ব্যথায় কুকড়ে ওঠে নুসরাত। নুসরাতের হাত থেকে ফোনটা পড়ে যায় রাস্তার ধারে। নুসরাত চেঁচিয়ে ওঠে, নিস্তেজ হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলেছে নুসরাত। রিপন যেন তারপরও থামছে না। ওদিকে মাইশা জ্ঞান হারিয়ে রাস্তার পাশেই পড়ে আছে নগ্ন অবস্থায়। বাকি ছেলেগুলো এসে রিপনকে নুসরাতের হাত থেকে ছাড়িয়ে নেয়। এরপর জোর করে টানতে টানতে রিপনকে সেখান থেকে নিয়ে অন্য গাড়িতে করে পালিয়ে যায়। এদিকে নুসরাতের এমন কণ্ঠ আর রিপনের নাম শুনে শামীম তো চমকে ওঠে, কেননা তখন মোটামুটি বেশ রাত হয়েছে। সবই ফোনের ওপাশ থেকে বলতে থাকে চিৎকার করে, নুসরাত, কি হয়েছে তোমার? তুমি কোথায় আছো? কি হয়েছে? কোথায় আছো তুমি? হ্যালো হ্যালো নুসরাত, নুসরাত কথা বলো। শামীম একের পর এক চিৎকার করতে থাকে। এটা দেখে সাগর বলে ওঠে, কি হয়েছে ভাই, কোনো সমস্যা? মনে হচ্ছে নুসরাতের সাথে কিছু একটা হয়েছে। ওখানে রিপন উপস্থিত আছে। নুসরাত তাকে ছেড়ে দেওয়ার কথা বলছিল। ও মাই গড, নিশ্চয়ই তাহলে কিছু একটা হয়েছে। কি হয়েছে বুঝতেছি না। এখান থেকে যেতে তো আরো বেশ কিছু সময় লাগবে। কি করব ভেবে পাচ্ছি না। ভাই তুমি শান্ত হও, এক কাজ করো, ভাবির ফোন নাম্বার ট্যাগ করো, দেখো লোকেশন কোথায় দেখায়। গুড আইডিয়া। এরপর শামীম নুসরাতের ফোনের লোকেশন ট্যাগ করে দেখতে পায় গুলশানের এরিয়ায় আশেপাশে। এটা দেখে শামীম বলে ওঠে, গাড়ি থামা, তুই এখানে আয়, আমি গাড়ি চালাচ্ছি। কাউকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে। এরপর গাড়িটা 100 ফুল স্পিডে টানতে থাকে। সবার চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। সবার জীবন যেন হাতের মধ্যে এসে মুষ্টিবদ্ধ হয়েছে, কেননা এত স্পিডে গাড়ি টানতেছে যা চোখে কোনো কিছুই দেখা যায় না। বাতাসের তীব্র গতি আর গাড়ির স্পিডে কলিজার পানি শুকিয়ে গেছে। গাড়ির ভেতরে থাকা সকলের ভয়ে সাগর সহ সকলে বলতে থাকে, ভাই তোমার দোহাই লাগে, একটু গাড়িটা আস্তে চালাও, আমরা সময় মতো পৌঁছে যাব, টেনশন করো না, ভাবির কিছুই হবে না, তুমি শুধু একটু গাড়িটা দেখে চালাও ভাই।
শামীম কোনো কথা শোনে না, পাগলের মতো গাড়িটা ফুল স্পিডে টানতে থাকে। তাদের গাড়ির সামনে দিয়ে বড় বড় ট্রাক, লরি, বড় বড় যানবাহনগুলো চলে যাচ্ছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। ফুল স্পিডে টানতে থাকে শামীম। প্রায় গুলশান এলাকায় ঢুকে পড়েছে। গাড়ি ফুল স্পিডে থাকায় হঠাৎ করে সিগন্যাল বেরিয়ে যায়। সিগন্যাল পেরিয়ে যাওয়ার সাথে সাথে সেখানে এক ধরনের অ্যালার্ম বেজে ওঠে। সাথে সাথে শামীম গাড়িটা ব্রেক করার সাথে সাথে পেছনে থাকা সবাই সামনে এসে আছাড় খায়। বেশ খানিকটা ব্যথা পায় সকলে। গাড়ির ধোঁয়ার পাইপ থেকে কোনো কালো ধোঁয়া বের হতে থাকে। গাড়ির চাকাগুলো পর্যন্ত যেন গরম হয়ে গেছে, যেন রোডে আগুন ধরে গেছে, এত স্পিডে এনেছে গাড়িটা। শামীম এবার সিগন্যালের দিকে তাকায়, দেখতে পায় সিগন্যাল থেকে কিছুটা সামনে এগিয়ে এসেছে। ভাই, সিগন্যাল তো পেছনে ফেলে আসলাম। সিগন্যাল এখানকার আশেপাশে দেখাচ্ছে, গাড়িটা ব্যাক দিতে হবে। এরপর তারা গাড়িটা আবার পেছনে ব্রেক দেয়। ধীরে ধীরে যেতে থাকে, তত বেশি সিগন্যাল কাছে পেতে থাকে। এক পর্যায়ে একটা গাড়ি দেখতে পায়। তারা গাড়ির সামনে গিয়ে ব্রেক করে। গাড়ি থেকে এক এক করে সবাই বের হয়ে আসে। শামীম দৌড়ে গিয়ে গাড়ির কাছে যায়, দেখে গাড়ির ভেতরে কেউ নেই। গাড়ি থেকে একটু সামনে তাকাতেই দেখতে পায় ড্রাইভার পড়ে আছে রক্তাক্ত শরীর নিয়ে। ড্রাইভারের নাকে হাত দিয়ে দেখে বেচারা মারা গেছে। খুঁজতে থাকে নুসরাতকে। রাস্তার ধারে ঝোপের নিচে পড়ে আছে নুসরাত, আর রাস্তার সাইডে পড়ে আছে মাইশা। গাড়ির ভেতর থেকে টর্চ লাইটগুলো নিয়ে আসে। টর্চ লাইট জ্বালাতেই তাদের চোখ যায় মাইশার দিকে। দৌড়িয়ে মাইশার কাছে যায়। মাইশা নগ্ন অবস্থায় পড়ে আছে রাস্তার পাশে। সাগর এক মুহূর্ত দেরি না করে নিজের টি শার্টটা খুলে পেঁচিয়ে নেয়। শামীম তো এই দৃশ্য দেখে মাথায় হাত দিয়ে ধরে। চোখগুলো লাল রক্তপূর্ণ ধারণ করে ফেলেছে, হাত ও মাথার রগগুলো ফুলে উঠেছে। শামীম গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সাগর, নুসরাত, নুসরাত কোথায়? তাকে দেখো। তারপর সবাই খুঁজতে থাকে। এক পর্যায়ে ঝোপের আড়াল থেকে দেখা যায় একটা পা বের হয়ে আছে। এটা দেখে আশিক চিৎকার করে বলে ওঠে, ভাই তুমি এদিকে আসো। শামীম আশিকের কথা মতো শামীম দৌড়ে যায় সেদিকে। ঝোপের আড়ালে যেতেই শামীমের কলিজা কেঁপে ওঠে। সবাই লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। শামীম এক মুহূর্ত দেরি না করে নিচের পড়ে থাকা টি শার্টটার গুদাম খুঁড়ে টান দেওয়ার সাথে সাথেই সব চিড়ে ফেলে। এরপর পরিয়ে দেয় নুসরাতকে, কেননা নুসরাতের বিভিন্ন জায়গায় কাপড় ছেঁড়া, বেশ কয়েক জায়গায় নখের আঁচড়ের দাগ। শামীম নুসরাতকে পেঁচিয়ে নেয় আর পাগলের মতো বলতে থাকে, এই নুসরাত, নুসরাত তোমার কি হয়েছে? চোখগুলো জান, তোমার কিছু হতে দিব না আমি। আশিক, গাড়ি বের কর। সাগর, তুই মাইশাকে নিয়ে আয়। শামীমের কথা মতো আশিক গাড়ি নিয়ে আসে। তারপর নুসরাত আর মাইশাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে সাকিবকে এবং রেজাউলকে আগে থেকে বলে দেয় হাসপাতালে যেন সবকিছু রেডি রাখে। হর্ন বাজিয়ে ফুল স্পিডে গাড়ি টানতে থাকে। মানুষজন ভয়ে সাইড দিতে থাকে, কেননা ভিক্টরের গাড়ি দেখার সাথে সাথে সবার কলিজার পানি শুকিয়ে যায়। সেখানে সাইলেন্ট বাজিয়েছে, মানুষ বুঝে যায় কিছু একটা হয়েছে। তাই দ্রুত গতিতে যে যেভাবে পারছে সে সেভাবেই রাস্তা থেকে সরে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালে পৌঁছতেই শামীম, নুসরাত আর সাগর মাইশাকে নিয়ে হাসপাতালের ভিতর প্রবেশ করে। এরপর শামীম চিৎকার করে বলতে থাকে, ডাক্তার, ডাক্তার, কে কোথায় আছো? মুহূর্তের মধ্যেই পুরো হাসপাতালটা যেন মাথায় করে ফেলে শামীম। খবরটা এক মুহূর্তের জন্য গরম হয়ে ওঠে। পুরো হাসপাতালের কর্মকর্তাগুলো ভিড় জমায় সেখানে। ডক্টর, নার্সগুলো এসে দ্রুত অপারেশন রুমে নিয়ে যায় নুসরাত আর মাইশাকে। নুসরাত আর মাইশার অপারেশন শুরু হয়। অপারেশন ভেতরে চলছে। রুমের বাইরে অপেক্ষা করছে শামীম সহ বাকি সবাই। সাকিব এসেছে। সাকিব বলে ওঠে, শামীম, চিন্তা করিস না, কিছু হবে না। ডাক্তার ভেতরে অপারেশন করছে, তুই একটু শান্ত হ। না না না, আমি কোনোভাবেই শান্ত হতে পারছি না। ওর সাহস হয় কি করে? সে আমার কলিজার দিকে হাত বাড়িয়েছে। ওকে যদি আমি প্রকাশ্যে জবাই করে না মারতে পারি, আমি জারজের সন্তান। কথাটা বলছে আর পাগলের মতো নিজের মাথায় হাত দিয়ে চুলগুলো জোর করে টানতে থাকে। মুখের আকৃতি পাল্টে গেছে শামীমের। চোখ দিয়ে পানি এবং চুলগুলো লাল রং ধারণ করেছে। দাঁতের দাঁত চেপে কিরমির করতে থাকে। উপস্থিত থাকা সকলে ভয় পেয়ে গেছে, কেননা পুরো হিংস্র হয়ে উঠেছে শামীম। এই মুহূর্তে শামীমের সাথে কথা বলা আর নিজের বিপদ নিজেই ডেকে আনা একই ব্যাপার। শামীম নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। নিজের ভালোবাসার মানুষটার এরকম পরিণতি দেখে নিজের বুকে চাপড়াতে থাকে আর বলে ওঠে, না না না, কিছুতেই আমি তাকে ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। সাগর,
খবর নে, কুত্তার বাচ্চা কোথায় আছে। ভাই তুমি একটু শান্ত হও, আমরা খবর নিচ্ছি, তাকে কিছুতেই বেঁচে থাকতে দেব না, তুমি শুধু একটু শান্ত হও। আরে বেটা কথা কম, খোঁজ নে, খবর লাগা, কোথায় সে, তার সাথে কে কে জড়িত আছে, দ্রুত খবর নে। ভাই তুমি শান্ত হও, আমরা খবর লাগিয়েছি, আমাদের ছেলেপেলেগুলো এখনই খবর দিয়ে যাবে। আমি চাই নুসরাতের জ্ঞান ফিরে আসার আগেই তাদেরকে আমি এক বুক মাটির নিচে চাপা কবর দিব, যাতে নুসরাত জ্ঞান ফেরার পর শুনতে পাই তার সাথে অসভ্যতামি করার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। চতুর্পাশে অলরেডি খবর লাগিয়ে দিয়েছে ভিক্টরের ছেলেপেলেগুলো খোঁজ দিতে থাকে। সাকিব তো রীতিমতো ভয় পেয়ে গেছে, কেননা সাকিব যে ছেলেটাকে রক্ত নিয়ে খেলতে আরও উন্মাদ দেখেছে, সেই ছেলেটা কিনা আজকে একটা মেয়ের জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে প্রস্তুত। সাকিব ভীষণ ভয় পেয়েছে। সাকিব সেখান থেকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে আসে। সাকিব গাড়িতে যেতে যেতে মনে মনে বলে ওঠে,